হ্যালো মাই ডিয়ার স্টুডেন্ট, মাধ্যমিক পরীক্ষা খুব সামনেই। 2026 মাধ্যমিকের শিক্ষার্থীদের জন্য আমি নিয়ে আসি শর্ট প্রশ্ন বলতে সত্য মিথ্যা। ঠিক আছে, সত্য মিথ্যা 1 নাম্বার থাকে কয়টা? 5টা তোমাদের অ্যাটেন্ড করতে হবে। ওকে, 6টা থাকে, তার মধ্যে 5টা অ্যাটেন্ড করতে হবে। আশা রাখি এই ভিডিও দেখলে তোমাদের আর কোনো সত্য মিথ্যাতে অসুবিধা হবে না, কারণ সমস্ত বইয়ের যতগুলো চ্যাপ্টার আছে প্রত্যেকটা চ্যাপ্টার ওয়াইজ যতগুলো সত্য মিথ্যা রয়েছে সবগুলো সিলেক্টেড করা হয়েছে তোমাদের জন্য। একটা ভিডিওতে পুরোপুরি সত্য মিথ্যা সলিউশন রয়েছে। চলো আমরা একটার পর একটা শুরু করে দিই। ঠিক আছে, চলো দেখো নেক্সট কি আছে। অ্যাকচুয়াল বিচিত্র বললাম প্রত্যেকটা চ্যাপ্টার ওয়াইজ করানো হয়েছে এবং চ্যাপ্টার নামগুলো কিন্তু উল্লেখ করে দেওয়া হয়েছে। কি আছে দেখো, সঙ্গে কোর্সে থেকে কততে রয়েছে সম্পূর্ণভাবে। ঠিক আছে, ওকে দেখো প্রথমে কি আছে, নিচের বিবৃতি অবশ্য বুঝতেই পারছো তোমরা, সত্য মিথ্যার কোশ্চেন রয়েছে, তো আমি আর ওটাকে বিবৃতি দিতে গেলাম না। ঠিক আছে, এবার লক্ষ্য করে দেখো প্রথম কোশ্চেনটা কি আছে, x - 3 তার হোল স্কয়ার ইকুয়াল টু x স্কয়ার - 6x + 9। এটা একটা দ্বিঘাত সমীকরণ কিনা? তোমরা অবশ্যই a - b হোল স্কয়ার সূত্র জানো। তো a - b হোল স্কয়ার সূত্রতে প্রথমে কি আছে, a স্কয়ার। তো a স্কয়ার এদিকে a স্কয়ার ওদিকে তো ক্যান্সেল হয়ে যাচ্ছে, তাহলে x স্কয়ারই যদি না থাকে তাহলে দ্বিঘাত সমীকরণ কি করে হলো? বুঝতে পারলে? কোন রকম ইকুয়েশন পুরোটা কি সলভ করতে হচ্ছে না। আমরা প্রথমে দেখতে পাচ্ছি যে x - 3 তার হোল স্কয়ার রয়েছে, তার মানে a স্কয়ার - 2b + b স্কয়ার আমাকে লিখতে হবে। তো লিখে গেলে x স্কয়ার দুটো ক্যান্সেল হয়ে যাচ্ছে, তাহলে কি দাঁড়ালো? আর দ্বিঘাত সমীকরণ থাকছে না, তাহলে আমার দরকার নেই কিন্তু সলিউশনটা করার। বুঝতে পেরেছো আশা রাখি? তাহলে এটা কি দাঁড়াচ্ছে, মিথ্যা। মিথ্যাকে আমি f লিখছি, হ্যাঁ ঠিক আছে, f ফর ফলস যদিও। ওকে ঠিক আছে, আচ্ছা তারপরটা দেখো, এর নিচে 2 নম্বরটা x স্কয়ার ইকুয়াল টু 25। সমীকরণটি একটি মাত্র বীজ থাকবে। দ্বিঘাত সমীকরণ আমি করছি, x স্কয়ার ইকুয়াল টু 25, একটি বীজ কি করে থাকে? প্লাস মাইনাস তো থাকবে না একটা, তোমরা জানো একটা প্লাস একটা মাইনাস আসবে। ঠিক আছে, কেন আমরা আগেও পড়েছি যে x স্কয়ার ইকুয়াল টু যদি 4 হয়, x ইকুয়াল টু কি দাঁড়াবে, প্লাস মাইনাস √4, দ্যাট মিন্স প্লাস মাইনাস 2। ওকে ওকে ঠিক আছে, বুঝতে পেরেছো আশা রাখি? তার মানে এখানে কি দাঁড়াচ্ছে, প্লাস মাইনাস 5 হওয়ার কথা, কিন্তু বলা আছে কি একটি মাত্র। মাত্র কথাটা যদি না থাকতো যে একটি বীজ 5, তাহলে আমাদের সত্য বলা যেত, কিন্তু এখানে একটি মাত্র বলা হয়েছে, তার মানে এটাও কি দাঁড়াচ্ছে, ফলস। এরপরে দেখো পরের কোশ্চেনটা কি আছে, নিচের হ্যাঁ এরপরে দেখো এটাও দেখতে পাচ্ছ তোমাদের পেজ নাম্বার পর্যন্ত উল্লেখ করে দেওয়া আছে, মানে 1.5 এ রয়েছে। এখানেও দুটো কোশ্চেন রয়েছে সত্য মিথ্যা। x স্কয়ার প্লাস x প্লাস 1 ইকুয়াল টু 0, এই সমীকরণের বীজদ্বয় কি বাস্তব? বাস্তব হওয়ার জন্য আমরা কি জানি, b স্কয়ার মাইনাস 4ac গ্রেটার দ্যান 0 হতে হবে। একটু লক্ষ্য করে দেখো অঙ্কটা না করার আগে আমরা অ্যানসারটা করতে পারছি কিনা, যে b স্কয়ার, b এর জায়গায় কি আছে 1 মাইনাস 4ac, এই জায়গায় কি আছে 1 এবং c এর জায়গায় 1 রয়েছে, তাহলে আমরা যদি 1 এর স্কয়ার কি আছে, 1 এর স্কয়ার, সরি একটু ওয়েট করো, 1 এর স্কয়ার মাইনাস 4ac, এ আর এও 1 রয়েছে, সি 1 রয়েছে, তাহলে মানে লক্ষ্য করো আর ক্যালকুলেশন পুরোটা করতে হচ্ছে কি -3 পাচ্ছি। আর এই -3 মানে কি দাঁড়াচ্ছে, -3 মানে কি দাঁড়াচ্ছে, লেস দ্যান 0। লেস দ্যান 0 হলে আমরা কি জানি, অবাস্তব মান। তাহলে কি দাঁড়াচ্ছে, এটা বাস্তব বলেছে, তাহলে এটা মিথ্যা দাঁড়াচ্ছে। সেটা কি বললাম আমরা, f দ্বারা প্রকাশ করব। ওকে নেক্সট দেখো কি বলেছে, x স্কয়ার মাইনাস x প্লাস 2 ইকুয়াল টু 0, এই সমীকরণে বাস্তব নয় বলেছে। তো বাস্তব নয় আবার ঠিক একই ফর্মুলা, সেটা আমাদের কি দেখতে হবে, b স্কয়ার মাইনাস 4ac এর প্রকৃতিটা কেমন হচ্ছে। তাহলে এখানে b এর মান কি আছে, -1, তাহলে আমি সাইডে করছি, হ্যাঁ তাহলে b স্কয়ার, এটা -1 যেহেতু, তারপরে -4, এর মান কি আছে 1 × 1, আর c এর মান কি আছে × 2। লক্ষ্য করে দেখো এখানে কি দাঁড়াচ্ছে 1 - 8, দ্যাট ইজ কিন্তু -7, আর এটাও লেস দ্যান 0, তাহলে এটাও কি দাঁড়াচ্ছে, বাস্তব নয়। আর সেটা অবশ্যই লেখা আছে বাস্তব নয়, তার মানে কি দাঁড়াচ্ছে, এটা ট্রু। আমি এখানে একটু বসিয়ে দিলাম যেটা টি। ঠিক আছে, আশা রাখি তোমরা বুঝতে পেরেছো, না বোঝার কোনো ব্যাপার নেই। ঠিক আছে, নেক্সট দেখো, এরপরে নেক্সট দেখো চ্যাপ্টারের নাম কি রয়েছে, সরল সুদ কষা, যেটা এবার কিন্তু খুব ইম্পর্টেন্ট। কোন কোশ্চেনের জন্য, ব্রড কোশ্চেনের জন্য। ঠিক আছে, সরল সুদ কষা থেকে ব্রড 5 নাম্বার কোশ্চেন মাস্ট আসবে, তোমরা এটা কিন্তু অবশ্যই ভালো করে প্রিপারেশন নিবে। ঠিক আছে, তবে শর্টগুলো দেখে নিচ্ছি, সত্য মিথ্যা। 1 নম্বরে কি কোশ্চেন করেছে দেখো, যে ব্যক্তির টাকা ধার করেন তাকে কি বলা হয়,
অধমর্ণ, সত্য না মিথ্যা? আর যে ব্যক্তি টাকা ধার দেয় তাকে উত্তমর্ণ, তোমরা নিশ্চয়ই জানো। তো অধমর্ণ বলা আছে, সত্য বলা আছে। যে ব্যক্তি টাকা ধার করেন বলেছে, যে টাকা নিচ্ছে অপরের কাছ থেকে, অধমর্ণ বলেছে, তাহলে অবশ্যই সত্য, এটা টি। আর নেক্সট কি আছে, আসল ও শতকরা বার্ষিক সরল সুদের হার একই থাকলে মোট সুদ সময়ের সঙ্গে ব্যস্তানুপাতে পরিবর্তিত, ব্যস্তানুপাতে থাকে। তো দেখা যাক প্রকৃতপক্ষে ব্যস্তানুপাতে থাকছে কিনা। আমরা এই বিষয়টাকে কি জানি বলতো, আই ইকুয়াল টু, আই মানে তোমরা জানো ইন্টারেস্ট সুদ, পিটি আর বাই 100, এটাই জানি, পিটি আর বাই 100। এবার এখানে কি বলেছে, কে কে একই রকম থাকলো, আসল ও শতকরা বার্ষিক সরল সুদের হার, এটা মানে আর এবং পি একই রয়েছে, তার মানে কনস্ট্যান্ট রয়েছে। কিন্তু এবার সম্পর্ক কার কার মধ্যে আমাদের বের করতে বলেছে, মোট সুদ মানে আয়ের মধ্যে এবং সময়। তাহলে এখান থেকে জাস্ট টি কে এখানে নিয়ে চলে আসো, আই বাই টি। ঠিক আছে, তোমরা জানো এটা আমরা করতে পারি। ওকে, কি আছে বলো, আই কে লিখলাম, এই টিটাকে বাই টি করে দিলাম। ঠিক আছে, ওকে, তাহলে আমাদের কি থাকছে, পি আর বাই 100। এবার এখানে কি বলা হয়েছে, আসল এবং সুদের শতকরা সরল সুদের হার যেটা মানে আর, এটা কিন্তু একই, একই মানে স্থির আছে, চেঞ্জ হবে না। ঠিক আছে, এ তাহলে কি দাঁড়াচ্ছে, এটা পুরোটা কনস্ট্যান্ট দাঁড়াচ্ছে, ধ্রুবক, ধ্রুবক হবে। এবার ধ্রুবক এই কন্ডিশন আমরা ভেদে কি পড়েছি, এক্স বাই ওয়াই ইকুয়াল টু ধ্রুবক হলে কি হয়, কোন ফর্মুলাতে থাকে, সরল। ঠিক আছে, তাহলে আর এখানে কি আছে, ব্যস্ত, তাহলে কি দাঁড়াচ্ছে, এটা ফলস দাঁড়াচ্ছে, এফ। দেখো এগুলো কিন্তু এই যে সত্য মিথ্যা আমরা যেগুলো করছি খুব ইম্পর্টেন্ট বাবা। ঠিক আছে, আমরা প্রত্যেকটা চ্যাপ্টার ওয়াইজ করা হচ্ছে, আর এই চ্যাপ্টার ওয়াইজ যে সংখ্যাটা এদিক ওদিক থাকতে পারে, খুবই ইম্পর্টেন্ট, আর খুব যত্ন সহকারে এগুলো করো। দেখো একটা ভিডিওতেই কিন্তু সম্পূর্ণতা দেওয়া হচ্ছে। ঠিক আছে, তো এই একটা ভিডিও করলে দেখলে তোমাদের কোনো চিন্তা করতে হবে না সত্য মিথ্যাতে। তারপরে তো তোমরা আদার্স তো তোমাদের বিভিন্ন পর্ষদ বা টেস্ট পেপার তোমরা তো নিজেরা বাড়িতে সলভ করছোই, তাহলে আরো দেখবে, তোমরা দেখবে কমন পেয়ে যাচ্ছে এগুলোর মধ্যে। চলো নেক্সট দেখো কি আছে পরের চ্যাপ্টার, বৃত্ত সম্পর্কিত উপপাদ্য, চ্যাপ্টার ওয়াইজ। দেখো প্রত্যেকটা চ্যাপ্টার ওয়াইজ কিন্তু সাজানো হয়েছে। ঠিক আছে, দেখো প্রথম কি আছে, 1 নম্বর, তিনটি সরল সমরেখ, সমরেখ বলতে কি বোঝাচ্ছে, একটা সরল রেখার উপরে কয়টা বিন্দু, সমরেখ বিন্দু দিয়ে 3টা বিন্দু, কয়টা বিন্দু রয়েছে, 3টা বিন্দু রয়েছে একটাই সরল রেখার উপরে। ঠিক আছে, তাহলে তাদেরকে দিয়ে এমন একটি বৃত্ত অঙ্কন করা, একটা সরল রেখার উপর দিয়ে একটা সরল রেখা 3টা বিন্দু রয়েছে, তাকে আমরা কি করে বৃত্ত অঙ্কন করবো, একটা সরল রেখা ধরো সাপোজ লিখলাম, তাহলে এই যে 3টা বিন্দু নিলাম, ধরো এটা এ নিলাম, এটা বি নিলাম, আর এটা সি নিলাম, এটা এই 3টাকে একটা বৃত্তের মধ্যে আমরা কি করে রাখবো। ঠিক আছে, তো একজন তো বৃত্তের মাঝখানে চলে যাবে, তো হবে না। আর এখানে কি বলছে, একটি বৃত্ত অঙ্কন করে, এখানে বলতে বিন্দুগুলো মানে পরিধির উপরে রয়েছে, তাতে থাকা সত্ত্বেও হচ্ছে না, তাহলে এখানে কি দাঁড়াচ্ছে, মিথ্যা। ঠিক আছে, তাহলে এটা আমরা পুরোপুরি মিথ্যা কথাটা বলতে পারছি, মানে এফ। ঠিক আছে, তারপরে কি বলেছে, এ বি সি ডি এ ও এ বি সি ই এ এই বৃত্ত দুটি একই। এই কোশ্চেনটা বিশ্বাস করো খুব সুন্দর একটা কোশ্চেন, এখানে বোঝার খুব একটা ভালো কনসেপ্ট রয়েছে। ব্যাপারটা দেখো, এ বি সি ডি এ একটা বৃত্ত, চলো একটা বৃত্ত ড্র করে নিচ্ছি আমরা। ঠিক আছে, সাপোজ মনে করে একটা বৃত্ত, তো এটার উপরে এ রয়েছে, বি রয়েছে, সি রয়েছে, ডি রয়েছে, তাই না, এ বি সি ডি এ। আচ্ছা যাই হোক, এইভাবে দিলাম আমরা, এই এক একটা করে বিন্দু রয়েছে, ঠিক আছে, পরিধির উপর কিন্তু, হ্যাঁ পরিধির উপরে রয়েছে। এইবার এটাকে নিয়ে পরে আলোচনা করছি। এই যে এ বি সি ডি একটা বৃত্তের উপরে অবস্থিত আছে, এবার এখানে দেখছি এ এ কেন কি বলেছে বলতো, আবার এটা এখানে এ বি সি ডি এ কেন বলছে, এর অর্থটা বুঝাতে যে যারা একে অপরের মানে একটা থেকে শুরু, এ থেকে শুরু হয়েছে আবার এ তে গিয়ে শেষ হয়েছে, এবং শেষে বৃত্ত বলা আছে, তাহলে অবশ্যই সেটা বৃত্ত, এই কারণের জন্য। ঠিক আছে, আচ্ছা এবার এ বি সি ডি ই বলেছে, এবার ই যে এই বৃত্তর উপরে আছে আমরা কি করে বুঝবো, এখানে আমরা তো দেখে বুঝতে পারছি না যে এখানে এ বি সি ডি এ রয়েছে, এটা একটা আমরা বৃত্ত হলো, তাহলে এ বি সি ডি
এ বি সি ই এ, তাহলে এটা ই তো এই বৃত্তের উপর আছে কিনা আমরা বুঝতেই পারছি না। কেন? ই তো অন্য বৃত্ততেও থাকতে পারে, এই একই যেহেতু বলেছে, একই মানে কি দাঁড়াচ্ছে, একটাই বৃত্তের উপর আছে, তাহলে এটা কি পসিবল আছে, হতে পারে না? চলো এবার ভালো করে ব্যাখ্যা করা যাক পসিবল হয় কিনা। চলো লক্ষ্য করো যে এ বি সি, এ বি সি তিনটা বিন্দু একটা বৃত্তের পরিধির উপর অবস্থিত, ঠিক আছে? চলো সেটাকে একটা আমরা ট্রায়াঙ্গেল মনে করে নিলাম তোমাদের সুবিধার্থে। কেন? তোমরা পরিবৃত্ত ড্র করেছো, ঠিক আছে? এইবার কিন্তু পরীক্ষায় পরিবৃত্ত খুব ইম্পর্টেন্ট, ঠিক আছে? সম্পাদ্যের জন্য পরিবৃত্তটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট। ওকে, আচ্ছা এটা এই কারণের জন্য আমি তোমাদের এই ত্রিভুজটাকে করলাম এ বি সি নিলাম। এবার এই পরিবৃত্ত, তো এর আমরা পরিবৃত্ত ড্র করলাম। সাপোজ একটু হাত দিয়ে ড্র করছি, একটু ভালো হচ্ছে না, মেনে নাও বাবা, ঠিক আছে? ওকে, তো যাই হোক, তো এটা একটা পরিবৃত্ত অঙ্কন করলাম। ওকে, এই পরিবৃত্তটা তোমরা জানো ত্রিভুজের, এটা দেখো দুটোতেই কমন রয়েছে, এটা আমরা ফিক্সড বুঝতে পারছি যে এ বি সি সেম বিন্দু, এটা চেঞ্জ হচ্ছে না। এইবার এই বৃত্তটার উপরে লক্ষ্য করো, তাহলে এখানে বা যেখানে খুশি এ বি সি ডি যেহেতু আছে, তাহলে আমরা এ বি সি সি এর পরে দিচ্ছি এ, আচ্ছা এখানে এ বি সি আমরা এই সার্কেল এখানে ঘুরেছি, তাহলে এ বি সি ডিটা আমরা এখানে থাকছে। ওকে, ডিটা এখানে থাকছে, কারণ এ বি সি ডি যেহেতু সার্কেলটা আমি এখানে এক সার্কেলে রেখেছি এভাবে, এটাকে একটু সার্কেলটা উল্টো হয়ে গেছে, এখানে বি দিলে ওর সেম টু সেম হতো, তোমরা বুঝে যাবে, অসুবিধা নেই। এবার এ বি সি ডি থাকলো, তারপরে এ, এই যে সার্কেলটা কমপ্লিট হলো। ওকে, তাহলে বলো তো এখানে ই কেন থাকবে না? ই থাকতেই পারে এখানে, পারে শুধু না অবশ্যই, কারণ এ বি সি তো সেম, ওই বৃত্তের উপরে অবশ্যই ডি রয়েছে, কিন্তু প্রথমটাতে ডিটাকে উল্লেখ আছে, ইটাকে উল্লেখ নেই, পরেরটাতে ইটাকে উল্লেখ আছে, ডিটা উল্লেখ নেই। তার মানে কি দাঁড়ালো? বৃত্তটা সেম টু সেম, আর খুব কিন্তু কনসেপচুয়াল, ঠিক আছে? এটা যদি একটু অনেকে এটুকুই ভাববে যে ওটা ডি আর এটা ই আলাদা হতেই পারে, কিন্তু লক্ষ্য করো এ বি সি এরা তো সেম বিন্দু, আর এই সেম বিন্দু দিয়ে তো আমরা একটাই বৃত্ত অঙ্কন করতে পারি, সেটা পরিবৃত্ত, তোমরা জানো, হ্যাঁ কিনা বলো? ঠিক আছে, তাহলে সেক্ষেত্রে সেম বিন্দু, সরি সেম বৃত্ত, তাহলে এই সেম বৃত্তের উপরে এক জায়গায় ডি এক জায়গায় ই রয়েছে অবশ্যই, তো এই কারণের জন্য এরা একই বৃত্ত, আর এটা সত্য, 100% সত্য, ঠিক আছে? তারপর দেখো চলো, ও কেন্দ্রীয় বৃত্তের এবি এবং এসি যা দুটি ও এ ব্যাসার্ধের বিপরীত, আচ্ছা এখানে আমরা আরেকটা ড্র করে নিচ্ছি, এখানে একটা ও কেন্দ্রীয় বৃত্ত আমাদের ড্র করতে হবে, এখানে করছি, ঠিক আছে? সেটা তোমরা বুঝতে পারবে, অসুবিধা নেই। যে ও কেন্দ্রীয় বৃত্তের এবি এবং এসি যা দুটি, এবি এবং এসি, আচ্ছা তার মানে আমরা এখানে একটা এ বি যা বলছে, এটা এবি মনে করছি, এটা এবি, তারপরে কি বলেছে এসি, আচ্ছা চলো এটাকে এইভাবে নিয়ে নিলাম, দেখা যাক কি হচ্ছে, প্রথমত বোঝা যাচ্ছে না কি হবে, তাই না? তারপরে কি বলা হচ্ছে এসি যা দুটি ও এ, ও কোথাও একটা রয়েছে, ও এ ব্যাসার্ধের বিপরীত পাশে অবস্থিত, আচ্ছা তাহলে ও এখানে রয়েছে, এ তার মানে এটা ও এ এই জায়গাটাতে হবে, এটা ও এ, এবার ঠিক আছে, ও এ ব্যাসার্ধের বিপরীত পাশে, হ্যাঁ বিপরীত পাশে আমরা নিয়েছি, কোনো অসুবিধা নেই, অবস্থিত হলে ও এ বি আর ও এ সি মানে ও এ বি মানে এই কোণটা, ও এ সি আর এই কোণটা কি বলেছে সমান হবে, আমার আমরা ড্রয়িং এ মোটামুটি সমানই হয়ে গেছে না? আচ্ছা যাই হোক, তো তুমি দেখে কি মনে হবে এটা সমান হবে, কিন্তু চলো আরেকবার ড্র করে নিচ্ছি, আমি সিটা এইভাবে নিলাম, আগে যেটা না নিয়েছিলাম, কারণ ওটা মিস্টেকলি কেন আমি ড্র করে নিয়েছি, মোটামুটি সেম হয়ে গেছে, তো এইভাবে নিলাম। এবার লক্ষ্য করো তো, তার মানে এই কোণটা বলছে, ঠিক আছে? পরেরটা কি আছে ও এসি, সেম হচ্ছে, সেম হচ্ছে না তো? তবে সেম কিন্তু কখন হবে বলো তো, যখন এ বি আর এ সি এই দুটো জ্যা সমান হবে, তখনই ওখানে সমান কোণ উৎপন্ন করবে, তাছাড়া কিন্তু না। আর আমাদের কোথাও বলে দাও নেই সমান, তার মানে মিথ্যা,
ক্লিয়ার হলো কেন মিথ্যা হলো? তাহলে এটা ফলস হয়ে গেল। আই হোপ সো তোমরা বুঝতে পেরেছো ব্যাপারটা কেন ফলস। আমাদের এই কেনটা জানাটা খুব জরুরি ম্যাথমেটিক্স এর ক্ষেত্রে। শুধু আমি জানলাম এটা ফলস, এটা ট্রু, এটা ফলস, এটা ট্রু, দ্যাটস নট ইম্পর্টেন্ট। কেন সত্য আর কেন মিথ্যা এটা জানাটা খুব জরুরি। চলো নেক্সট, এটা আয়তঘন থেকে আসছে। আচ্ছা চলো এবার আর চ্যাপ্টার নাম না বলে এবার তাড়াতাড়ি আমরা আগাবো, ঠিক আছে? এবার দেখো কি বলা আছে, একটি ঘনকের প্রতিটি ধারের দৈর্ঘ্য দ্বিগুণ করলে ঘনকটির আয়তনের প্রথম 4 গুণ হবে না, কারণ ঘনক, ঠিক আছে, ঘনক এটা আমরা করছি, তাহলে ঘনক হচ্ছে কিউব তো হয়ে যায় না, যদি আগে এ থাকে তাহলে এ কিউব হয়ে গেল, পরে যদি 2a হয় তাহলে 2a হোল কিউব, মানে 8 হয়ে যাওয়ার কথা, 2 এর কিউব তো 8, কিন্তু এখানে কত কত বলা আছে 4, তাহলে হচ্ছে না, মানে 8 থাকলে ঠিক হতো, তার মানে এটা আমাদের এফ ফলস। তারপরে কি আছে 2 নম্বরে, বর্ষার সময়, এটা খুব একটা ভালো অঙ্ক, দেখো 2 হেক্টর জমিতে বৃষ্টিপাত 5 সেন্টিমিটার হয়েছে, তো এক কাজ করা হোক, যেহেতু মিটারে আছে তো সেমিকে মিটারে নিয়ে আসা যাক, তো 5 সেমি 5 সেন্টিমিটার, এই 5 সেন্টিমিটারকে আমরা কেন মিটারে নিয়ে আসছি বলো তো, এখানে অ্যান্সারে মিটারে রয়েছে, তাহলে সেমি থেকে মিটারে যেতে গেলে কত হচ্ছে 100 এর ডিভিশন না, কিলো হেক্টর ডেকামি ডেসি সেন্টি, 100 ডিভিশন হচ্ছে, তাহলে 5/100 কি দাঁড়াচ্ছে মিটার, এটুকু তোমরা জানো আশা রাখি, আর এটাতে ডিটেল যেতে হবে না। আচ্ছা এটাতে আমরা মিটারে নিয়ে আসলাম, এবার কি বলেছে তারপরে অংশ পড়ো, উচ্চতা, এটা উচ্চতা হলে বৃষ্টির জলের আয়তন কত সেটা আমাদের বের করতে হবে, এখানে বলে দেওয়া আছে আয়তন, তাহলে আমরা আয়তনটা একটু বের করে নিচ্ছি। আয়তন, আয়তনের সূত্র কি দাঁড়াচ্ছে, ঠিক আছে, ভূমির ক্ষেত্রফল ইনটু উচ্চতা, তো তার আগে এক কাজ করা যাক, এখানে কিছু ডেটা দিয়ে দেওয়া আছে, কি বলা আছে 1 আর ইকুয়াল টু 100 বর্গ মিটার, আর 1 হেক্টর, হেক্টর সম্পর্কে আসলে আমাদের আগে যারা মানে অনেক আগে যারা পড়াশোনা করেছে ধরো, তারা এই হেক্টর ব্যাপারটা খুব ভালোভাবে জানতো, হ্যাঁ এখনো যারা আছে, কিন্তু আমাদের পড়াশোনার যতগুলো আমরা সিলেবাস কমপ্লিট এতদূর পড়াশোনা করেছো, হেক্টর সম্পর্কে অতটা তোমাদের মনে হয় না নলেজ আছে, এই জন্য ডেটাটা দিয়ে দিয়েছে, ঠিক আছে, এই আর আর সম্পর্কে, ঠিক আছে, অতটা নলেজ নেই, এই জন্য ডেটাটা দিয়ে দিয়েছে, ঠিক আছে। আচ্ছা এবার দেখো 1 হেক্টর সমান সমান 100 আর, ওকে, আর 1 আর ইকুয়াল টু 100 বর্গমিটার, তো বর্গমিটার আমরা আয়তন বের করতে, আমাদের কি বলেছে আয়তন কতটা জলের তল বৃদ্ধি পেল, দেখবি যখন বৃষ্টিপাত হচ্ছে, ঠিক আছে, জমিতে বৃষ্টির পরে গিয়ে দেখবে জলতল বৃদ্ধি, মানে অনেকটা জলটা বেড়ে গেছে জমিতে, ঠিক আছে, সেটা কতটা জল বাড়লো, আমার জমিতে আগে জল যেটা ছিল তার থেকে কতটা বাড়লো সেটা আমাদের বের করতে বলেছে, অ্যাকচুয়ালি কতটা জল 5 সেন্টিমিটার বৃষ্টিপাত হয়েছে, কতটা জল, যে সে জলের আয়তনটা বের করতে বলেছে আমাদের। আচ্ছা তার মানে ক্ষেত্রফল ইনটু, মানে ঠিক আছে বুঝতে পারছো, কিন্তু দৈর্ঘ্য ইনটু প্রস্থ ইনটু উচ্চতা, কিন্তু আয়তঘন যেহেতু, তো আমাদের তো ক্ষেত্রফল ভূমি ক্ষেত্রফল ইনটু উচ্চতা করলে হয়ে যাবে, তো সেটা দিয়ে দেওয়া আছে, আগে ক্ষেত্রফলটা বের করে নিচ্ছি। তাহলে দেখো কি বলা হয়েছে, কত হেক্টর আছে 2 হেক্টর আছে, তো 2 নিলাম ইনটু, আচ্ছা তারপরে কি আছে 1 হেক্টর সমান সমান 100 আর, তো 100 নিয়ে নিলাম, তারপরে ইনটু, এবার এই টোটাল আর হলো এটা, এই আর 1 আর সমান সমান কত হচ্ছে 100 বর্গমিটার, এই জন্য এইবার কিন্তু আমরা মিটারে আসলাম, বর্গমিটারে আসলাম, ঠিক আছে, তার সঙ্গে উচ্চতা মাল্টিপ্লাই করলেই আমাদের কি পেয়ে যাবে বলো তো, আয়তনটা পেয়ে যাবে, তাহলে উচ্চতা কত আছে 5/100, তাহলে কি দাঁড়াচ্ছে বর্গ মিটার, ওকে, তাহলে এইটা 100 চলে গেল, তাহলে কত দাঁড়াচ্ছে 2000 বর্গ মিটার, কিন্তু আছে কত 1000 বর্গ মিটার, তাহলে মানে কি দাঁড়াচ্ছে, এটা আমাদের ফলস দাঁড়াচ্ছে, এটা আমাদের ফলস দাঁড়াচ্ছে, ওকে, আশা রাখি বুঝতে পেরেছো। চলো নেক্সট দেখো কি আছে পরের চ্যাপ্টার, নিচের আচ্ছা ওটা কি বলেছে, এটা যৌগিক অনুপাত, অ্যাকচুয়ালি যৌগিক অনুপাত আর নিচের অনুপাত সেম টু সেম, তোমরা জানো আশা রাখি, তো এটা নিয়মটা কি, যতগুলো তোমরা জানো একটা অনুপাতে পূর্ব পদ আর উত্তর পদ রয়েছে, তো পূর্ব পদগুলো সবগুলো মাল্টিপ্লাই করতে হবে,
তারপরে উত্তর পদগুলো সব ইষ্ট দিয়ে উত্তর পদগুলো সবগুলো মাল্টিপ্লাই করতে হবে, করে যেটাই আসবে সেটাই আমাদের যৌগিক অনুপাত বা মিশ্র অনুপাত আসবে। চল তাহলে 1 নম্বরটা আমরা করে নিচ্ছি। 1 নম্বরটা আমাদের কি আছে, তাহলে প্রথমে পুরো পদটা মাল্টিপ্লাই করো, এ বি রয়েছে, তারপরটা পুরো পদ কত রয়েছে, বি সি রয়েছে, তারপরটা পুরো পদ কত রয়েছে, সি এ ইষ্ট। এবার উত্তর পদটা কত আছে, সি স্কোয়ার ইন্টু তারপরটা কি আছে, এ স্কোয়ার ইন্টু তারপরটা কি আছে, বি স্কোয়ার। এবার লক্ষ্য করো তো এখানে দুটো এ আছে মানে এ স্কোয়ার, এখানে দুটো বি রয়েছে মানে বি স্কোয়ার, এখানে দুটো সি মানে সি স্কোয়ার, কেটে যাচ্ছে কিনা, তার মানে কি দাঁড়াচ্ছে 1:1। আমাকে এইবার আবার পরের বার স্কোয়ার করে দেখাবো, তারপরে বার কাটবো, তারপরে বার লিখবো। বাবা তুমি সত্য মিথ্যা করছো, ঠিক আছে, মাইন্ড ক্যালকুলেশন করলেও যথেষ্ট, তোমাকে এখানে স্যার মানে এক্সট্রা ভাবে আর নাম্বার কাটবে না। তুমি 1:1 ঠিকঠাক বলেছো কিনা ব্যাস হয়ে গেল, ঠিক আছে। আর যদি তুমি নিজে বুঝতেই পারো যে এতদূর করারও প্রয়োজন নেই, তুমি বলে দিতে পারো যে এটা ট্রু, কোনো অসুবিধা নেই, তুমি ফুল নাম্বার পেয়ে যাবে, ঠিক আছে। তারপরটা কি বলেছে 2 নম্বরটাতে, চলো 2 নম্বরে কি আছে যে এই তিনটা ক্রমিক সমানুপাতি। ক্রমিক সমানুপাতির আসার আগে তোমাদের নিয়মটা জানা আছে যে এ বি সি যদি ক্রমিক সমানুপাতি হয় তাহলে মাঝের পদটা বি স্কোয়ার ইকুয়াল টু এসি হয়, এটা তোমাদের জানা আছে, ঠিক আছে। তাহলে আমরা মাঝের পদটা কি আছে দেখো তাদের, সেটা হচ্ছে কিনা আমরা আগে সেটা দেখে নিই যে সমান হচ্ছে কিনা। ওকে, তাহলে মাঝের পদটা কি রয়েছে, এটা রয়েছে, তার উপর স্কোয়ার করে দাও, তাহলে এক্স টু দি পাওয়ার 4 ওয়াই টু দি পাওয়ার 4 হচ্ছে। ব্যাপারটা ক্লিয়ার হলো কি করলাম, এটা এটা তো তোমরা 9-এ শিখেছো, ঠিক আছে, সূচকের নিয়মাবলীতে, তো আমি আর ডিটেলস যাচ্ছি না, ঠিক আছে। আচ্ছা, এটা আসলো আমাদের বি স্কোয়ারের কাজটা। এবার আমরা যদি একসঙ্গে পরেরটা হচ্ছে কিনা নিচে করে নিই, কোনো অসুবিধা নেই, যে এই দুটো প্রথমটার শেষেরটা মাল্টিপ্লাই করে দেই, কি আছে এক্স কিউব ওয়াই ইন্টু এক্স ওয়াই কিউব, কি দাঁড়াচ্ছে এক্স কিউব আর এক্স মাল্টিপ্লাই করলে এক্স টু দি পাওয়ার 4, আর তারপরে ওয়াই ওয়াই কিউব মাল্টিপ্লাই, দুটো সেম টু সেম হলো, দুটো সেম টু, দেখো ওখানে কি বলা আছে বি স্কোয়ার ইকুয়াল টু এসি, তাহলে আমাদের বি স্কোয়ার ইকুয়াল টু এসি দুটো ইকুয়াল দাঁড়ালো, ঠিক আছে। তাহলে কি দাঁড়াচ্ছে, এটাও ক্রমিক সমানুপাতি, তাহলে এটাও আমাদের সত্য। ওকে গুড, নেক্সট চলো, চক্রবৃদ্ধি সুদ আর সমাহার বৃদ্ধি সুদ, ঠিক আছে। এখানে আচ্ছা সমাহার লেখা আছে, ঠিক আছে, ওকে, হ্রাস বৃদ্ধি। এবার এই পাটিগণিতের এই চ্যাপ্টারে আমাদের চক্রবৃদ্ধি সুদ আর সমাহার বৃদ্ধি সুদ যেটা রয়েছে, সেখানে আমার যতদূর সময় মনে হয় তোমরা এই চ্যাপ্টারটা যদি ভালো করে করো, ঠিক আছে, আশা রাখি এখান থেকে তোমরা কিন্তু কমন পেয়ে যাবে পাটিগণিতটা, মানে ব্রড কোশ্চেনটার কথা বলছি, ঠিক আছে। এবার চলো কি বলা আছে, যে নির্দিষ্ট পরিমাণ টাকার বার্ষিক নির্দিষ্ট শতকরা হারে সুদে নির্দিষ্ট সময়ের জন্য চক্রবৃদ্ধি সুদ সরল সুদের থেকে কম হবে, তাই হয় নাকি? হ্যাঁ, তুমি 100 টাকা যদি ব্যাংকে রাখো, যে সরল সুদ 100 টাকা 10% সুদ হয়, 1 বছর পরে 110 হবে, পরের বছরে আবার 10 টাকা বাড়বে, তারপরের বছরে আবার 10 টাকা বাড়বে। কিন্তু চক্রবৃদ্ধি সুদের ক্ষেত্রে কি দাঁড়াচ্ছে, প্রথম বছরে তো তোমরা জানো প্রথম বছরে চক্রবৃদ্ধি এবং সরল সুদের ক্ষেত্রে সেম টু সেম হয়, কিন্তু পরের বছরে যে সুদটা হলো কিনা সেটা আসলের সঙ্গে প্লাস হয়ে যায়, সেটা তখন আসল হয়ে গেল। তারপরে কিন্তু তুমি আবার কিন্তু 10% যদি সুদ থাকে তাহলে 11 টাকা কিন্তু সুদ পাচ্ছ, তারপরে এইভাবে আবার 11 টাকা প্লাস হবে, এদিকে তো 10 ছিল, এইভাবে প্লাস করতে 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 আগাবে। তার মানে কি দাঁড়ালো, চক্রবৃদ্ধি সুদ তো বেশি হওয়ার কথা, এখানে কি বলেছে চক্রবৃদ্ধি সুদ সরল সুদের থেকে কম বলেছে, উল্টা বলে দিল না, তাহলে ফলস হয়ে গেল। এবার চক্রবৃদ্ধি সুদের ক্ষেত্রে নির্দিষ্ট সময়ের অন্তর সুদ আসলের সঙ্গে, এটা তো অলরেডি আগেরটাতে আলোচনা করলাম তাই না, যে যোগ হয়, হ্যাঁ, তো সেই কারণে আসলের পরিমাণ ক্রমাগত বাড়তে থাকে, এটা প্রথমটাতেই আলোচনা হলো, তাহলে সত্য। ওকে ঠিক, চলো নেক্সট। আচ্ছা চলো 7 নাম্বার চ্যাপ্টার কি আছে, পাশের চিত্রে চিত্র দিয়ে দেওয়া আছে, ও বৃত্তের কেন্দ্র হলে, এটা কেন্দ্র, আচ্ছা এটা এরকম হলে হয়, কি বলা আছে এ ও বি আর এ সি ডি, আরে বাবা এটার সঙ্গে এটা যদি এইরকম থাকতো, কেন্দ্রস্থ কোণ বৃত্তস্থ কোণের দ্বিগুণ, তাই না, তবে হতো, এখানে তো সেটা নেই, তার মানে কি দাঁড়াচ্ছে, এটাও ফলস। ওকে, এটা আমাদের এ দাঁড়াচ্ছে। নেক্সট কি আছে 2 নম্বর, এবিসি ত্রিভুজ জাকার ক্ষেত্রের ক্ষেত্রফল,
তো এবিজি একটা ত্রিভুজাকারের ক্ষেত্রে ক্ষেত্রফল না সরি ক্ষেত্রের ভিতর ও বিন্দু এমন ভাবে অবস্থিত। চলো এই জায়গাটা একটু আমরা করেই নিচ্ছি যে এমন ভাবে অবস্থিত। আচ্ছা আগে পড়ে নেওয়া হোক যে অবস্থিত যে ও এ আর ও বি তার সমান হয়ে যাবে। ঠিক আছে, ও এ ও বি সমান হবে এবং ও এ ও বি ইকুয়াল টু 2 এ সি বি। এবার পারফেক্টলি তো এইভাবে ড্র করা যাবে না, চলো আমরা ট্রাই করে দেখি। কি আছে, একটা ত্রিভুজ আমরা ড্র করে নিচ্ছি। ওকে, র্যান্ডমলি একটা ত্রিভুজ ড্র করে নিচ্ছি, তারপরে ডিসকাস করা যাক। কি আছে, কোনো অসুবিধা নেই যে কি হবে। এটা এ বি সি আমরা ড্র করে নিলাম। এখানে কি বলা হয়েছে, তারপরে এবার এই ত্রিভুজের ভিতরে একটা ও বিন্দু রয়েছে, আমরা ভিতরে একটা ও বিন্দু নিয়ে নিলাম। ঠিক আছে, ও এমন ভাবে অবস্থিত যে ও এ আর ও বি সমান। ও এ, ও থেকে এটা আমরা ও নাম নিয়েছি, সরি এই জায়গাটা আচ্ছা একটু ম্যানেজ করে নাও। হ্যাঁ আচ্ছা, একটু ও এ আর ও বি এটা সমান বলা হয়েছে। আচ্ছা, এবং এ ও বি, এ ও বি, এ ও বি এই কোণটা আর 2 ইন্টু এই কোণটা। ঠিক আছে, তো আগেরটার সঙ্গেই তো হয়ে গেল 2 ইন্টু এসিবি যদি হয়, তাহলে ও ও বিন্দুকে কেন্দ্র করে ও এ, ও এ কি হচ্ছে বৃত্তের ব্যাসার্ধ নিয়ে বৃত্ত অঙ্কন করলে তাহলে সিটাও, যেটা এখানে দেখালাম তোমাদের, এই ঘটনা ঘটলো কিনা এখানে প্রকৃতপক্ষে এরকম ব্যাপারটাই আসলো। এটা ব্যাপারটা আসলো কিনা, দেখো এই কোণটা এই কোণের দ্বিগুণ, তার মানে এইভাবে বৃত্তটা অঙ্কন করা যাবে। তো সেটাই বলেছে যে যদি বৃত্ত অঙ্কন করি সিটা এই বৃত্তের উপরে অবস্থিত হবে। সত্য ঘটনা। ঠিক আছে, ঘটনাটা একদম সত্য। ক্লিয়ার, আশা রাখি বুঝতে পেরেছো। আচ্ছা চলো নেক্সট দেখো পরের চ্যাপ্টার কি আছে। পাশের চিত্রে একটা দিয়ে দেওয়া আছে এডি ও বিই যথাক্রমে এবিসি ত্রিভুজের। আচ্ছা এখানে আচ্ছা আগে পড়া যাক, খুব সুন্দর একটা কনসেপ্ট রয়েছে। এবিসি ত্রিভুজের বিসি ও এসি বাহুর লম্ব, তোমরা দেখতেই পাচ্ছ ওটা দিয়ে দেওয়া আছে। এ বি ডিই বিন্দু চারটি সমবৃত্তস্থ, তার মানে কি দাঁড়াচ্ছে এইটা একটা বৃত্তের, এইভাবে একটা বৃত্ত গিয়েছে। দেখো একটু হাতের ড্রয়িংটা একটু ভালো হলো না, ঠিক আছে তার জন্য সরি। তো দেখো লক্ষ্য করো যে একটা বৃত্তের থাকবে, এটাই তো সমবৃত্তস্থ, সি কে নেয়নি কিন্তু না, এ বি ডি, হ্যাঁ এ বি ডি একদম ঠিক আছে। এটা একটু ভালো করে ভাবো তো, এটা কি পসিবল মনে হচ্ছে? আর ড্র দেখে মনে হচ্ছে না পসিবল, তাই না? একটু ভালো করে আর একটু ভাবো যে সত্যি কি পসিবল হবে। তুমি দেখো একটা কনসেপ্ট বলে পসিবল হয়ে যাবে। কি তোমরা কি জানো? অর্ধবৃত্তস্থ কোণ সমকোণ, এই কোণটা 90 ডিগ্রি হয় যদি এটা ব্যাস হয়। তাহলে দেখো এটা বৃত্তের ব্যাস, আমার অঙ্কনটা আরেকটা যদি এইভাবে করতাম ভালো হতো। ঠিক আছে, তোমরা আবার ভেবে নিও না যে ওইটাও থাকলো, এটা কিন্তু তখন ক্যান্সেলটা মনে করো, ওটা যদি একবারে নিয়ে নিতাম তাহলে ভালো হতো ড্রয়িং করার সময়। ঠিক আছে, দেখো তো লক্ষ্য করে দেখো, এটা এটা যদি বৃত্তের ব্যাস, এটা 90 ডিগ্রি, ঠিক আছে, এই সাইডে 90 ডিগ্রি মানে এটা 90 ডিগ্রি, তোমরা একটু জানো। তাহলে কি দাঁড়াচ্ছে, অবশ্যই পসিবল, ইম্পসিবল কোনো ব্যাপারই না। ঠিক আছে, তার মানে কি দাঁড়াচ্ছে সত্য। এই ঘটনাটা কি না ওখানে রয়েছে, ঠিক আছে, ওটাকে ওটার মতো করে কোশ্চেনের মতো করে তোমাদের কাছে রিপ্রেজেন্ট করেছে, জাস্ট খালি বোঝার ব্যাপারটা তাহলে হয়ে যাবে। ঠিক আছে, আর এটাও কি দাঁড়াচ্ছে সত্য। আচ্ছা তারপরে দেখো এবিসি ত্রিভুজের একটা ত্রিভুজ ড্র করতে হবে আমাকে, চলো ড্র করে যাক। কি আছে, এ বি আর এসি সমান বলা হয়েছে, তাহলে আমরা সমদ্বিবাহু ত্রিভুজটা ড্র করে নিচ্ছি। তাহলে এটা এ বি আর এটা সি। ওকে, এবার বিই ও সি এফ যথাক্রমে, বিই বি থেকে ই, আচ্ছা এই কোণের আর কোণের সমদ্বিখণ্ডক। আচ্ছা ওকে ওকে ওকে, এই কোণটাকে আমরা সরি ড্রপ করতে একটু অসুবিধা হয়ে যাচ্ছে। এটা সমদ্বিখণ্ডক কিন্তু, হ্যাঁ মানে সমদ্বিখণ্ডক মানে বুঝতে পারছো, যখন আমরা অন্তর্বৃত্ত অঙ্কন করি না, যে কোণগুলোর দুটো কোণের সমদ্বিখণ্ডক অঙ্কন করি, সেই কথাটাই বলছে এখানে, যে আমরা এইটা সমদ্বিখণ্ডক করলাম। ঠিক আছে, তো প্রথমটা আমাদের এ বি, কোনটা একটু দেখে নেওয়া যাক, এ বি সি।
আচ্ছা, সেটা হচ্ছে ই নাম দিয়েছে না, বিই, হ্যাঁ। আরেকটা আরেকটা কি আছে, সিএফ, এটা এফ দিয়েছে, তাহলে ঠিক আছে, ওকে। আচ্ছা, তো সমদ্বিখণ্ডক, আচ্ছা ঠিক আছে, মানে কোণ দুটোকে সমান ভাগে ভাগ করেছে, এবং এসি এবং ও এবি বাহুকে যথাক্রমে ই আর এফ বিন্দুতে, হ্যাঁ ঠিক আছে, সেট করেছে, নাম নাম দিয়ে দেওয়া আছে। এবার বি সি ই এফ বিন্দু চারটি সমবিত্যস্ত। এইটা বি সি ই এফ, এইটা কি সমবিত্যস্ত হবে? কি মনে হচ্ছে? যদি বলতো যে না আগেরটার মতো, তাহলে হতো। এটা সমবিত্যস্ত হওয়ার কোনো পসিবিলিটিস নেই, ঠিক আছে। কোণগুলো যদি এরকম হয়, যদি সমবাহু যদি ত্রিভুজ হতো কিনা, তাহলে আর একটা বিষয় যদি, হ্যাঁ তখন 90 ডিগ্রি হয়ে যায়, একদম মধ্যে লম্ব সমদ্বিখণ্ডক যদি হয়ে যেত, তাহলে হতো, ওঠার মতো কন্ডিশন চলে আসছে। এখানে তো সেই কন্ডিশন, কত ডিগ্রি কোণ কোথায় উৎপন্ন করছে আমরা তো জানি না, ঠিক আছে। এইটা কিন্তু তোমার সমবিত্যস্ত হবে না, ঠিক আছে, এটা এফ। ওকে, ক্লিয়ার? আশা রাখি তোমাদের কাছে অল ক্লিয়ার। চলো নেক্সট ওয়ান। আচ্ছা, তারপরে অর্ধবৃত্ত অপেক্ষা বৃহত্তর, এটা খুব মানে এটা খুব ভালো, এটা অনেকবার যদিও আমি আগে আলোচনা করেছি এটাকে নিয়ে, ঠিক আছে। আমরা আবার করছি, দেখো যেটা অর্ধবৃত্তস্থ কোণ সমকোণ, এটা কোণটা আমাদের, যদি এটা মানে আমি এটাকে ব্যাস মনে করছি, তোমরা বুঝতে পারছো, এই কোণটা 90 ডিগ্রি। এবার এখানে বৃহত্তর বৃত্তস্থ কেন বলছে, যে আমাদের তো এটা অর্ধেকটা নিলাম, এবার একটু বেশি নিয়ে নেবো, মানে এখান থেকে ধরো এই পর্যন্ত নিলাম, আমি এটা অঙ্কন করলাম যেটা তোমাদের সুবিধার জন্য, এখানে একটু বাঁকা হচ্ছে, হ্যাঁ তোমাদের সুবিধার জন্য, তার মানে কি এই পর্যন্ত নিলাম। চলো তো এবার কোনটা অঙ্কন করা যাক, একটা যে কোনো, দেখো তো, লক্ষ্য করে দেখো তো 90 ডিগ্রি থেকে এই কোণটা ছোট হচ্ছে কিনা। আচ্ছা, এখানে অসুবিধা হলে চলো আরেকটা এখানে অঙ্কন করে দিচ্ছি। আচ্ছা চলো, একটু অসুবিধা হলো, এক জায়গাটা বাঁকা হয়ে যাচ্ছে, সরি, হ্যাঁ। এই কোণটা দেখো তো 90 ডিগ্রি থেকে ছোট হচ্ছে কিনা, তার মানে কি দাঁড়াচ্ছে, স্থূলকোণ বলেছে, স্থূলকোণ হচ্ছে, সূক্ষ্মকোণ হচ্ছে। আর এটা যদি আমরা মানে ছোট নিয়ে নিতাম, ঠিক আছে, আরেকবার এখানে যারা এই জায়গাটাতে দেখো, দেখো চলো, এটা তো অর্ধেকটা তোমরা বুঝে গেলে, আমরা ছোট নিচ্ছি এখান থেকে এটুকু, তোমাদের বোঝার জন্য একটা জ্যা নিয়ে নিলাম। এইবার কোণ অঙ্কন করো, দেখো তো বড় কোণ উৎপন্ন হচ্ছে না, এটা স্থূলকোণ। যদি ক্ষুদ্রতর, এখানে বৃহত্তর না লিখে যদি ক্ষুদ্রতর হতো, তাহলে হতো সত্য। আর যেহেতু বৃহত্তর বলেছে, আর এখানে যদি সূক্ষ্মকোণ হতো, তাহলে সত্য হতো। কিন্তু ব্যাপারটা দেখো, বৃহত্তর বলেছে, কিন্তু এখানে বলেছে এখানে হবে সূক্ষ্মকোণ, লেখা আছে কি স্থূলকোণ, আমরা সূক্ষ্মকোণ এখানে দেখে নিলাম, তাহলে এটা দাঁড়াচ্ছে মিথ্যা। এরপরে দেখো, এবিসি ত্রিভুজের এবি বাহুর মধ্যবিন্দু। আচ্ছা চলো একটা, তাহলে এইটাকে আমি একটু ক্লিন করে নিচ্ছি। আচ্ছা এক কাজ করি, এটাকে ক্লিন করে না, এটাই একটু বেশি মনে হয়ে যাচ্ছে, চলো ওটা থাক, কোনো অসুবিধা নেই। আচ্ছা, এবার দেখো এবিসি ত্রিভুজের এবি বাহুর মধ্যবিন্দু, একটা এবিসি ত্রিভুজ অঙ্কন করে নেওয়া যাক। আমি র্যান্ডমলি অঙ্কন করছি, এটা এ বি সি করে দিলাম, এবিসি ত্রিভুজের, ঠিক আছে, এবি বাহুর মধ্যবিন্দু, এটা এবি বাহু, এটা আমাদের মধ্যবিন্দু, নাম কি দিয়েছে, ও। এবার ও এ, মানে ও থেকে এ, মানে মধ্যবিন্দু তো বুঝতে পারছো, ও থেকে এ সমান হবে, আর ও থেকে বি অবশ্যই সমান হবে, মধ্যবিন্দু যেহেতু। ও থেকে সি, আবার এইটাও সমান, যদিও এখন আঁকতে বুঝতে পারছো ওটা সমান হচ্ছে না, কিন্তু তোমার যেহেতু বলা আছে, তাহলে ওটা সমান। আচ্ছা, এবার এ বি, তাহলে বৃত্তের ব্যাস করে বৃত্ত অঙ্কন করলে, দেখো এখান থেকে এটাও সমান, এখান থেকে এটাও সমান, এখান থেকে, প্রকৃতপক্ষে এটা সমকোণী ত্রিভুজ, তা হচ্ছে কি, এটা কিন্তু সমকোণী ত্রিভুজ। তাহলে এটা এ, এইটা হবে বি, আর এটা হবে সি, মানে বি এ, এইটা হচ্ছে মধ্যবিন্দু। তাহলে তোমরা পরিবৃত্ত, এবার আমি এখানে কনসেপ্টটা আরো ক্লিয়ার করে দিচ্ছি। যদি পরীক্ষায় সমকোণী ত্রিভুজের পরিবৃত্ত অঙ্কন করতে বলে, শুধুমাত্র অতিভুজকে সমদ্বিখণ্ডিত করবে, মানে লম্ব সমদ্বিখণ্ডিত করবে, ব্যাস, তাহলে কিন্তু তুমি কেন্দ্র পেয়ে গেলে, ঠিক আছে। আর তারপরে ব্যাসার্ধ মধ্যবিন্দু, মানে যদি এ বি সি নাম দিয়ে, অতিভুজের নাম যেটাই দাও না কেন, ওখানে ও যদি নাম দিয়ে দাও, তাহলে ও থেকে
ধরো এ এ এ আর বি নাম দিয়েছো, যেখানে আমরা এসি নাম দিয়ে দিয়েছি, সরি অধিপুরুষটাকে এবি নাম দিয়ে দিয়েছি, তাহলে এটা যদি আমরা ও ধরে নিচ্ছি, তাহলে ও বলা আছে যদিও, এখান থেকে এইটা নিয়ে ঘুরে দাও, তাহলে তো পরিবৃত্ত হচ্ছে। তাহলে প্রকৃতপক্ষে কিন্তু এখানে এই ব্যাসার্ধ, এখান থেকে এটা, এখান থেকে এটা সমান বলা আছে, কিন্তু এটা প্রকৃতপক্ষে আমার কিন্তু কি অঙ্কন করতে হতো, সমকোণী ত্রিভুজ অঙ্কন করতে হলো। চলো এটা তো আর প্রয়োজন নেই, এটা আমরা বোঝার জন্য ড্র করে নিয়েছি। তো এইবার পারফেক্টলি আমাদের ড্র আসলো। এবার আমরা এটা যদি কি দাঁড়াচ্ছে, বৃত্তটিকে সি বিন্দু দিয়ে যাবে, তারপর বৃত্ত এখানে শুধু ব্যাস ধরা হয়েছে, কি আছে, এবি কে ঠিক আছে, বাহুকে ব্যাস করে বৃত্ত অঙ্কন করলে, ব্যাস করলে মানে ব্যাসার্ধ তো দরকার, তবে না বৃত্ত অঙ্কন করতে পারবো, করলে কি দাঁড়াচ্ছে, বৃত্তটি সি বিন্দু দিয়ে যাবে। অবশ্যই সি বিন্দু দিয়ে যাবে, তোমাদের জানাই আছে। যদি আমরা বৃত্তটা অঙ্কন করে নিই, পরিবৃত্তটা হবে, এটা ট্রু দাঁড়াচ্ছে। নেক্সট চলো, নিচের, আচ্ছা চলো 1 নাম্বারটা, একটি লম্ব চুঙাকৃতি ড্রামের ব্যাসার্ধের দৈর্ঘ্য আর, উচ্চতা এইচ, আর ড্রামের অর্ধেক জলে পূর্ণ আছে, তার আয়তন আমরা তো জানি যে একটা চোঙের আয়তনের সূত্র পাই আর স্কয়ার এইচ, অর্ধেক জলে পূর্ণ আছে, ঠিক আছে, সেই জলের আয়তনও তাহলে পাই আর স্কয়ার এইচ কি করে হলো, অর্ধেক হওয়ার কথা, তাই না, এখানে সেটাই বলা আছে, তার মানে এটা ফলস বলা আছে, আর এক্সট্রা কোনো প্রয়োজনই নেই আলোচনা। আচ্ছা, একটি লম্ববৃত্তিকার চোঙে ব্যাসার্ধের দৈর্ঘ্য 2 একক, এটা খুব ভালো কোশ্চেন, পরীক্ষা আসার মতো। এবার চোঙটির যে কোনো উচ্চতায়, মানে উচ্চতা এনি হতে পারে, সেটা আমরা এইচ ধরে নিচ্ছি, জন্য চোঙটির আয়তন এবং বক্রতলের ক্ষেত্রফলের সংখ্যামান সমান হবে, ঠিক আছে। আচ্ছা, তাহলে চোঙের ব্যাসার্ধ বলে দেওয়া আছে, আমাদের উচ্চতা যে কোনো ধরে নিতে বলেছে, ঠিক আছে, আমি ডাইরেক্ট শর্তানুসারে চলে যাচ্ছি, ঠিক আছে। কি বলা হচ্ছে, তাহলে সমান হবে বলেছে, এটা সত্য কিনা মিথ্যা আমরা আগে সমান করে নেই, করে নিয়ে ব্যাসার্ধ যদি 2 আসে তাহলে অবশ্যই সত্য হবে, দেখে নেওয়া যাক, ঠিক আছে। আচ্ছা, তাহলে আমাদের প্রথমে বলা হচ্ছে চোঙটার আয়তন, আয়তন কি দাঁড়ায়, পাই আর স্কয়ার এইচ দাঁড়ায়, আর বক্রতলের ক্ষেত্রফল কি দাঁড়াচ্ছে চোঙের, তোমরা নিশ্চয়ই জানো 2 পাই আর ইন্টু এইচ, 2 পাই আর ইন্টু এইচ। এবার লক্ষ্য করে দেখো, পাই পাই কেটে গেল, এইচ এইচ কেটে গেল, এখান থেকে একটা আর ক্যান্সেল হয়ে গেল, আর স্কয়ার যেহেতু আছে, আর ইকুয়াল টু 2, আর সেটাই আমাদের বলা আছে, ঠিক আছে। এইচ তুমি যেটাই খুশি ধরো না কেন, তাই প্রত্যেকবার এই ঘটনাটা ঘটবে, তার মানে কি দাঁড়াচ্ছে, এটা সত্য। ওকে, গুড, নেক্সট চলো, এইবার দ্বিঘাতকরণটা খুব ভালো করে করবে কিন্তু, যাদের ভেদের একটু প্রবলেম আছে, ঠিক আছে। তো নিচের বিবৃতিগুলো আছে সত্য মিথ্যা, ঠিক আছে, তোমরা জানো। এইবার এই দুটো সদস্যকরণ কিনা বুঝতে পারছি না। আচ্ছা, √75, 25 ইন্টু 3, 25 কার পাশে স্কয়ার, তাহলে 75 কত দাঁড়াচ্ছে, একবারে আমরা লিখতে পারি, তার মানে 5√3, তারপরে কত আছে, √147 কি দাঁড়াচ্ছে, 7√3, ঠিক আছে, 7√3, 49 ইন্টু 3, হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, একদম 7 একে 7, 7 গুণ 14, 7 একে 7, 21, 7 একদম 7√3 দাঁড়াচ্ছে, 7 21, 7√3 দাঁড়াচ্ছে। এবার সদস্য আমরা করে নিই কাকে বলি, যাদের রুটের মধ্যে সেম টু সেম থাকে, তবে সেটাকে সরল করার পর কিন্তু, হ্যাঁ, এই জন্য আমরা সরল করে নিলাম, ঠিক আছে। তারপরে তো তাহলে কি দাঁড়াচ্ছে, রুটের মধ্যে সেম টু সেম আছে, তাহলে কি দাঁড়াচ্ছে, সদস্য করণে, তো ওটা সত্য দাঁড়াচ্ছে, সরি। আচ্ছা, নেক্সট, √পাই একটি দ্বিঘাত করণী। দেখো, আমরা করণীযুক্ত পদ জানি, রুট থাকলে সেটা করণী, ঠিক আছে, সেটাকে আমাদের কি বলা হয়েছে, ইরেশনাল নাম্বার, ঠিক আছে, যেটাকে অমূল্য সংখ্যা বলা হচ্ছে। চলো, নিচে একটা তার ডেফিনেশন আমি তোমাদের দিয়েছি, দেখো একটু, যে দ্বিঘাত করণীর দশমিক মান সম্পূর্ণরূপে আমরা নির্ণয় করতে পারি না, তার মানে কি দাঁড়াচ্ছে, তাকে আমরা p/q আকারে প্রকাশ করতে পারি না, তাই না। সম্পূর্ণরূপে দশমিক এর মান যদি আমরা নির্ণয় না করতে পারি, তাহলে 100% তাকে p/q আকারে প্রকাশ করতে পারছি না। এই কারণে সেটা আমরা সেটা ডেফিনিশন পড়েছি ক্লাস 9 প্রথম চ্যাপ্টারে ছিল বাস্তব সংখ্যা, ঠিক আছে। এইবার লক্ষ্য করে পরেরটাতে কি আছে, তো তাই এগুলোকে অম্ল সংখ্যা, আমরা জানি, এই জন্য এগুলো ইরেশনাল নাম্বার বলা হচ্ছে।
কিন্তু সকল অমূল্য সংখ্যায় কিন্তু করণী নয়। এই লাইনটা খুবই ইম্পর্টেন্ট। ঠিক আছে, সকল অমূল্য সংখ্যায় কিন্তু করণী নয়, কারণ আমরা জানি পাই ই এগুলো অমূল্য সংখ্যা। কিন্তু এখানে লক্ষ্য করো কি বললো, যে সকল অমূল্য সংখ্যায় কিন্তু করণী নয়। যেমন √π অমূল্য সংখ্যা, কিন্তু এটা করণীযুক্ত পদ না। ক্লিয়ার হলো? তাহলে এটা আমাদের করণী বলেছে, দ্বিঘাত করণী, তাহলে এটা দাঁড়াচ্ছে ফলস। খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন, ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন। চলো নেক্সট। একটি বৃত্তস্থ চতুর্ভুজের বিপরীত কোণ পরস্পর পূরক কোণ, তাই হয় নাকি? সম্পূরক হয়, জানি আমরা উপপাদ্য তো পড়ে এসেছি। তাহলে এখানে কি বলা আছে? পূরক কোণ, ভুল, সম্পূরক কোণ হয়। ঠিক আছে, তাহলে এটা কি দাঁড়াচ্ছে বলো? ফলস, মিথ্যা। এরপরে কি আছে? একটি বৃত্তস্থ চতুর্ভুজের, ঠিক আছে, একটি বাহুকে বর্ধিত করলাম। তো চলো একটা বৃত্ত অঙ্কন করে নিচ্ছি, তাহলে সেখানে একটা চতুর্ভুজ ড্র করে নিচ্ছি, র্যান্ডমলি একটা চতুর্ভুজ ড্র করছি, আর আমরা এই বাহুকে বর্ধিত করে দিলাম। তাহলে এইটা আমাদের বহিস্থ কোণ। কি বলা হয়েছে? বর্ধিত করলে উৎপন্ন বহিস্থ কোণ বিপরীত অন্তস্থ কোণের সমান হবে, এই কোণটার সঙ্গে সমান হবে। কেন? কারণ এই কোণটার এই কোণটা আমরা কি জানি? 180 ডিগ্রি। আবার এই কোণটা কি জানি? 180। পূরক কোণ বলা আছে, এই জন্য পদ সম্পর্ক হবে, মানে 180। তার মানে কি দাঁড়াচ্ছে? এই দুটো যোগ করলেও 180, আবার এই দুটো যোগ করলেও 180। তার মানে কি দাঁড়াচ্ছে? এইটার সঙ্গে এটা 100% সমান, তার মানে এটা সত্য। ঠিক আছে, ক্লিয়ার? চলো নেক্সট। একটি নিরেট গোলকের ব্যাসার্ধের দৈর্ঘ্য দ্বিগুণ করলে গোলকটির আয়তন দ্বিগুণ কেন হবে? কারণ ব্যাসার্ধের কিউব হয়তো 4/3πr³। তাহলে ব্যাসার্ধ যদি তোমার দ্বিগুণ করে দাও, তাহলে 2r তার হোল কিউব হবে। মানে 8, আগের বার যেটা আলোচনা করা হলো, ঠিক আছে, মানে গোলকের ক্ষেত্রে। তাহলে এখানেও 8 আসার কথা, 8 গুণ। এখানে কি বলা হয়েছে? দ্বিগুণ আছে, আয়তন দ্বিগুণ বলা হয়েছে। ব্যাসার্ধ দ্বিগুণ করলে আয়তন দ্বিগুণ হবে না? 8 গুণ চলে যাবে, কারণ πr³ রয়েছে, 4/3πr³ রয়েছে। শুধু ওখানে আর এর জায়গায় যদি আমরা দ্বিগুণ করাই, ঠিক আছে, মানে 2r বসাই, তাহলে 2 এরও কিউব হয়ে যাবে, 8 হয়ে যাবে। ঠিক আছে, তাহলে মানে এটাও কি দাঁড়াচ্ছে? এটা ফলস। এবার দুটি অর্ধগোলকের বক্রতলের ক্ষেত্রফল এর অনুপাত, এটা তো ব্যাস ইজি ব্যাপার হলো। ক্ষেত্রফলের অনুপাত হয়েছে ব্যাসার্ধের অনুপাত, জাস্ট এটা ওটাকে রুট করে দাও। ঠিক আছে, আর কিছু প্রশ্ন করতে হবে, রুট করে দাও। 4 রুট কত 2, 9 রুট কত 3, ব্যাস। ঠিক আছে, আশা রাখি তোমরা জানো। ঠিক আছে, ওকে, চলো নেক্সট। ভেদের এই কোশ্চেনটা দেখো কি আছে? y ভেরিয়েস কি আছে? 1 নাম্বার, y ভেরিয়েস কি আছে? 1/x রয়েছে, হলে y/x এর একটি অশূন্য ধ্রুবক বলা হয়েছে। চলো তো দেখা যাক তা হচ্ছে কিনা। করা যাক, এটা অর করলাম, তাহলে করা যাক। আচ্ছা, বা অর যেটাই ভাবো, এটা আমরা কি জানি? তাহলে ইকুয়াল করতে হয়। আর এটা কি দাঁড়াচ্ছে? অশূন্য ভেদ ধ্রুবক আসছে, তারপরে কি আছে? 1/x আছে। এবার কোনাকুনি মাল্টিপ্লাই করে দাও তো, তাহলে কি দাঁড়াচ্ছে? xy ইকুয়াল টু কি আমি লিখলাম না কি অশূন্য ভেদ ধ্রুবক, তোমরা জানো। আর এটা আমরা যেহেতু সত্য মিথ্যা করছি, ঠিক আছে, অত ডিটেলসে তোমরা যত তাড়াতাড়ি অ্যান্সারটাকে নিয়ে আসতে পারবে তত তাড়াতাড়ি তোমাদের ভালো। ঠিক আছে, xy হতে হবে, কিন্তু y/x বলা হয়েছে, তাহলে কি দাঁড়াচ্ছে? এটা মিথ্যা। আর পরেরটা দেখো তো, অনেকটা আমাদের কি বলবো, যৌগিক ভেদের উপপাদ্যের সঙ্গে কানেক্টেড হচ্ছে না? x ভেরিয়েস z এবং y ভেরিয়েস z হলে xy ভেরিয়েস z হবে। ঠিক আছে, তো যৌগিক ভেদের সঙ্গে যেহেতু কানেক্টেড হচ্ছে, তো আমরা এটাকে ট্রু বলতে পারবো, অর্থাৎ ট্রু। ঠিক আছে, ওকে, চলো নেক্সট। অংশীদারি কারবায় কমপক্ষে লোকের সংখ্যা হয় 3 জন, এমন কোনো ব্যাপার আছে নাকি? তুমি কমপক্ষে 2 জন হতে পারে, কারণ অংশীদারি কারবার মানে কি? পার্টনারশিপ, তুমি পার্টনারে ব্যবসা করছো, তাহলে কমপক্ষে 2 জনকে নিয়ে তো পার্টনার হতে পারে। 3 জন থাকতে পারে, 4 জন থাকতে পারে, 5 জন থাকতে পারে, সো মেনি থাকতে পারে। কিন্তু আমাদের এখানে কমপক্ষে 3 বলা হয়েছে, কমপক্ষে 2 হলে ঠিক ছিল।
একা পার্টনারশিপ হচ্ছে না, একা তো তুমি একা ব্যবসার মালিক হচ্ছ, যখন দুইজন হচ্ছে তবে পার্টনারশিপ শুরু হলো, বিজনেস, ঠিক আছে, অংশীদারি শুরু হলো। কিন্তু এখানে কর্তকে 3 বলা হয়েছে, কিন্তু তা সত্য না, এটা মিথ্যা। তারপরে কি বলা হচ্ছে যে একটি ব্যবসায় রাজু ও আসিফের মূলধনের অনুপাত দিয়েছে 5:4। তার মানে কি দাঁড়াচ্ছে, রাজু বেশি পাবে, আসিফটা কম পাবে, মানে তার অনুপাত যেহেতু কম রয়েছে। এবার কি বলা হচ্ছে, এবং রাজু মোট লাভের কত আছে, 80 টাকা পাচ্ছে, মানে রাজু কম পাচ্ছে নাকি, রাজু প্রথমে আছে, হ্যাঁ, আর আসিফ বেশি পাচ্ছে 80, আর এখানে 100। তা কি করে হয়, অনুপাত যেহেতু 5:4 আছে, তার মানে কি দাঁড়াচ্ছে 100, আর এদিকে যদি 80 হতো তাহলে ঠিক থাকতো, তাই না? ও অনুপাতের দিক থেকে বেশি আছে কিন্তু টাকা কম পেলো, ক্যালকুলেশনে মিস্টেক করেছে, তাই না? অবশ্যই তাই, পার্টনারশিপের সময় ওরা একে অপরের সঙ্গে ক্যালকুলেশন করেছে, নিজে ওই যে নিজের টাকাটা ওকে দিয়ে দিয়েছে, এই ব্যাপারটা এরকম, জাস্ট জোকিং, ওকে। তাহলে মানে কি দাঁড়াচ্ছে, এটা মিথ্যা, সত্য না, ঠিক আছে। চলো নেক্সট। একটি বৃত্তের অন্তস্থ একটি বিন্দু, একটা বৃত্তের অন্তস্থ একটি বিন্দু, ভিতরে যে কোনো একটা বিন্দু পি রয়েছে, তো বৃত্তে অঙ্কিত কোনো স্পর্শক পি বিন্দুগামী নয়। ব্যাপারটা বুঝলে, একটা বৃত্ত, তার ভিতরে একটা কোথাও পি রয়েছে, কোথায় বলা নেই, তো এই পি দিয়ে আমরা স্পর্শক অঙ্কন করতে পারবো। কি করি, স্পর্শক মানে বৃত্তের সঙ্গে পরিধির সঙ্গে স্পর্শ করে থাকবে, ও তো বৃত্তের ভিতরে রয়েছে, স্পর্শক অঙ্কন করা যাবে না। কি বলা আছে, স্পর্শক পি বিন্দুগামী নয়, তাহলে কোন স্পর্শক, বৃত্তে অঙ্কিত কোন স্পর্শক, একদম কোন স্পর্শকই পি বিন্দুগামী নয়, সত্যি পি বিন্দু দিয়ে আমরা কোন স্পর্শক ড্র করতে পারবো না, ভিতরে অবস্থিত যেহেতু, এটা সত্য। তারপরে একটি বৃত্তে একটি নির্দিষ্ট সরল রেখার সমান্তরাল 2-এর অধিক স্পর্শক অঙ্কন করা যাবে, তাই চলো অঙ্কন করা যায়। এই একটা স্পর্শক অঙ্কন করলাম এবং তারা সমান্তরাল, আশা রাখি মোটামুটি নিয়ারেস্ট হচ্ছে। তো এর থেকে বেশি সমান্তরাল, এটা মানে দুটো কি বল, আর একবার পড়ো, একটি বৃত্তে একটি নির্দিষ্ট সরলরেখার, নির্দিষ্ট যেহেতু বললো, কারণ তাছাড়া আমরা এদিকেও সমান্তরাল আঁকতে পারতাম আর কি, নির্দিষ্ট বললো, নির্দিষ্ট সরলরেখার সমান্তরাল 2-এর অধিক, ওই অঙ্কন করা যাচ্ছে কি, আমরা তো এখানে এটা এই দুটোই পাচ্ছি, আর তো পাচ্ছি না, আর তুমি সমান্তরাল কি করে পাবে, তাই না? স্পর্শক তো নির্দিষ্ট একটা বিন্দুতেই হয়, তাহলে আর যে কোনো একটা বিন্দু চেঞ্জ করলে সে তো সমান্তরাল থেকে একটু পিছিয়ে গিয়ে হয়ে গেল, তাহলে কি দাঁড়াচ্ছে, এটা মিথ্যা, অঙ্কন অধিক বলেছে, তাহলে এটা মিথ্যা। চলো নেক্সট। তো মাই ডিয়ার স্টুডেন্ট, একটু টেকনিক্যাল ইস্যুর জন্য ভিডিও অলরেডি চলছিল কিন্তু রেকর্ডিং হয়নি, যাই হোক আমি সেটা একটু সরি তোমাদের জন্য। অলরেডি আমি ওই স্লাইডটির উপরেই করছি, ঠিক আছে, দেখো একটু। একটি লম্ব বৃত্তাকার শঙ্কুর ভূমিতলের ব্যাসার্ধের দৈর্ঘ্য অর্ধেক, তার মানে কি দাঁড়াচ্ছে, ব্যাসার্ধ আর, সেটা r/2 হয়েছে, উচ্চতা দ্বিগুণ হলে শঙ্কুটির আয়তন কত হবে, একই থাকবে বলেছে। একই কিভাবে থাকবে এটা একটু আলোচনা করা যাক। r/2 হয়েছে, আর উচ্চতা h/h হয়েছে, আমরা আয়তনের সূত্র কি জানি, 1/3 পাই r²h, মানে r যেটা ছিল সেটা r² হবে, মানে 2r, r/2 হয়েছে, সেটা r/4 হওয়ার কথা, মানে যেহেতু হোল স্কয়ার, কিন্তু ওখানে h টা ছিল 2h, তাহলে 2 2 কেটে গিয়ে, আর নিচে 4 ছিল, মানে 2 কেটে গিয়ে নিচে একটা 2 থাকার কথা, মানে 1/3 পাই r/2 ইন্টু h হওয়ার কথা, তার মানে কি একই থাকছে, থাকছে না, তো এই জন্য ফলস, অলরেডি আগে করে দিয়েছিলাম। তো যাই হোক, পরেরটা দেখো, একটি লম্ব বৃত্তাকার শঙ্কুর উচ্চতা, ব্যাসার্ধ এবং তির্যক উচ্চতা সর্বদা একটি সমকোণী ত্রিভুজের, ড্র করাই আছে, ঠিক আছে, বুঝতে সুবিধা, আমাদের এটা উচ্চতা, এটা ব্যাসার্ধ, আর এটা তির্যক উচ্চতা, অবশ্যই তোমরা জানো এটা সমকোণী ত্রিভুজ।
লেখা আছে, বুঝতেই পারছো, আগে আলোচনা হয়ে গেছিল, ভুল করে সেটা বললাম, আমি তোমাদের সাজেস্ট করছি, ঠিক আছে। তো চলো নেক্সট দেখো, দুটি চতুর্ভুজের অনুরূপ কোণগুলি সমান হলে চতুর্ভুজ দুটি সদৃশ্য। দেখো আমরা আমাদের এই চ্যাপ্টারে সদৃশ্যতার চ্যাপ্টার ত্রিভুজকে নিয়ে আলোচনা, চতুর্ভুজ কিন্তু নেই, চতুর্ভুজ থেকে কোশ্চিনটা খুব কনসেপচুয়াল, ঠিক আছে। আমি তার নিচে একটু ডেটা দিয়ে দিয়েছি, চলো একবার পড়া যাক। দুটি চতুর্ভুজ সদৃশ্য হওয়ার জন্য শুধুমাত্র অনুরূপ কোণগুলি সমান হলেই হবে না, যেটা ত্রিভুজের ক্ষেত্রে আমরা জানি। অনুরূপ কোণগুলি সমান হলে সেই ত্রিভুজ দুটো কি দাঁড়াচ্ছে, অনুরূপ কোণগুলি সমান হলে ত্রিভুজ দুটো সদৃশ্য। কিন্তু জানো তো অনুরূপ বাহুগুলোও কিন্তু সমানুপাতিক, অবশ্যই কিন্তু, তাই না? তো অনুরূপ বাহুগুলো সমানুপাতি হবে, তো এই জন্য অনুরূপ বাহুগুলো কিন্তু সমানুপাতিক হতে হবে, সেটা চতুর্ভুজের ক্ষেত্রেও তাই। ত্রিভুজের ক্ষেত্রে ওইটা আমরা যদি কোণগুলো যদি সমান হয় তাহলে অটোমেটিক বাহুগুলো সমানুপাতিক হয়ে যাচ্ছে, কিন্তু চতুর্ভুজের ক্ষেত্রে সেটা কিন্তু হচ্ছে না। চতুর্ভুজের ক্ষেত্রে আমাদের দুটো কন্ডিশন কি হোল্ড করতে হবে, কোণগুলো কি হতে হবে, সমান হতে হবে, বাহুগুলোও সমানুপাতিক হতে হবে, যেমন সদৃশ্য ত্রিভুজের ক্ষেত্রে হয়। কিন্তু চতুর্ভুজের ক্ষেত্রে শুধুমাত্র কোণ সমান হলে হবে না, যেটা বললাম। ওকে, এইখানে দেখো এক্সাম্পল দিচ্ছি আমি তোমাদের, তাহলে আর বেটার হয়তো বুঝতে পারবে। একটি বর্গক্ষেত্র আর একটি আয়তক্ষেত্র, কোণগুলো তো দুটোই 90 ডিগ্রি, সবগুলো 90 ডিগ্রি কোণ না, তো তাহলে কি তারা কি সদৃশ্য? না তো, মোটেও না, ঠিক আছে। কারণ বাহুগুলির তো সমানুপাতি না, কেন বর্গক্ষেত্রের বাহুগুলি সমান, আর তোমার আয়তক্ষেত্রের ক্ষেত্রে বিপরীত বাহুগুলোর সমান, কিন্তু সবগুলো বাহু সমান না। আশা রাখি বুঝতে পেরেছো। চলো এই জন্য এটা ঠিক আছে তোমার ফলস। তারপরটা কি আছে দেখো, পাশের চিত্রে বলে দেওয়া আছে, তার মানে এই চিত্রটা বুঝতে পারছো, আগে তীর চিহ্নটা কমপ্লিট করা ছিল। পাশের চিত্রে ADE মানে তোমার কোনটা বলো, এই কোণটা দিয়ে দেওয়া আছে, যদি মার্ক করে দেওয়া আছে, এই কোণটা সমান, আর এই কোণটা হচ্ছে দুটো ত্রিভুজের ক্ষেত্রে কমন কোণ। ওকে, তার মানে এই কোণটা কি দাঁড়াচ্ছে, অবশিষ্ট কোণ। তার মানে কি দাঁড়ালো, আমাদের তিনটা কোণে সমান পেয়ে গেলাম আমরা, তাহলে এটা আমরা সদৃশ্য বলতে পারবো, এটা কিন্তু সদৃশ্য চিহ্ন, ঠিক আছে। তার মানে এটা সত্য, দেখো এফ করে দেওয়া আছে, সরি সত্য বলা আছে। এরপর দেখো তৃতীয়টা, এবার দেখো কি বলা আছে, PQR এর ত্রিভুজ, দেখো আমরা আগেই ড্র করা হয়েছে, ঠিক আছে। QR বাহুর উপর ডি লম্ব অঙ্কন করা আছে, এমন একটি বিন্দু PD এটার উপর লম্ব, সুতরাং এই দুটো ত্রিভুজ, অর্থাৎ এই ত্রিভুজের সর্বসম কিনা আমাদের বলতে বলেছে। লক্ষ্য করো, আমরা এই দুটো ত্রিভুজের মধ্যে শুধু এই দুটো কোণের ডেটাটাই আমরা জানি, বাকি কোণগুলোর কোনো ডেটা আমাদের কাছে নেই, ঠিক আছে। এইবার এই কোণকে যদি সমদ্বিখণ্ডিত হতো, যেটা PD লম্ব বলেছে, সেটা যদি P বিন্দুটা এই কোণ মানে P কোণটা তার যদি সমদ্বিখণ্ডিত হতো, তাহলে আমরা এই দুটো কোণ সমান পেতাম, তখন অবশিষ্ট এই দুটো কোণ সমান হতো, যেটা এর ক্ষেত্রে কিন্তু সেই ডেটা এখানে নেই, এই কারণের জন্য এটা ফলস, ঠিক আছে। ওকে, চলো নেক্সট দেখো 19 নাম্বার কি বলা হয়েছে, দুটি একই ধরনের নিরেট অর্ধগোলক যাদের ভূমিতলের প্রত্যেকের ব্যাসার্ধের দৈর্ঘ্য r এবং তা ভূমি বরাবর জোড়া হলে মিলিত ঘন বস্তুর সমগ্র তলের ক্ষেত্রফল বের করতে বলেছে। তো সরি বলে দেওয়া আছে। এবার দেখো, তোমরা মনে করো একটা বাটি, যে বাটিতে করে মা দেখবে তোমাদের তরকারি খেতে বা বাটিতে করে খাবার দেয়, এই বাটিটা যদি ফাঁপা, ঠিক আছে, ভিতরটা, এবার ওটা মনে করো নিয়ে এটা একদম ভর্তি রয়েছে, এবার দুটো সেম বাটি এক জায়গায় জুড়ে দাও, তাহলে কি দাঁড়ালো, সেটা গোলক হয়ে গেল। ভিতরের কিন্তু অংশটা মনে করো তুমি কিন্তু সেটা মানে কংক্রিট, মানে যেটা নিডেড বলেছে, হ্যাঁ সেটা ভেবে নাও একবার, তাহলে ব্যাপারটা ভালো হবে। তাহলে পুরোটা গোলক হয়ে গেল, একসঙ্গে জুড়ে গেল, তাহলে সেই গোলকের আমরা সমগ্র তলের ক্ষেত্রফল কি জানি, 4πr², কিন্তু এখানে কি দেওয়া আছে 6πr², এই জন্য এটা ফলস। ক্লিয়ার? তারপর দেখো, একটি নিডেড লম্ববৃত্তাকার শঙ্কুর ভূমিতলে ব্যাসার্ধের দৈর্ঘ্য r এবং উচ্চতা h একক আর তির্যক উচ্চতা l, এটা আমরা প্রথমে ড্র করেছিলাম, তাহলে বুঝতেই পারছো যে এটা আমাদের ক্ষেত্রে একটা, চলো বার্থডে টুপিটা আমি ড্র করে নিলাম, ঠিক আছে, যার তির্যক উচ্চতা বলে দেওয়া আছে, ব্যাসার্ধ বলে দেওয়া আছে, সবকিছু বলে দেওয়া আছে। ওকে, এইবার একটা শঙ্কু, তার নিচে শঙ্কু, আচ্ছা ঠিক আছে, লম্বা এই শঙ্কুর যে ভূমিতল, সেখানে একটা আমাদের চংকে জুড়ে দেওয়া হয়েছে, এবং সেই চঙেরও উচ্চতা, ব্যাসার্ধ এবং সবকিছু সমান। এবার এক্সাম্পলটা হচ্ছে আমার এই পেনটা, উপরের অংশ তোর বার্থডে টুপির মতো, সেটা শঙ্কু, আর নিচের অংশ, যদি এটা দেখতে পুরোটা গোলাকার মনে হচ্ছে না, তো মনে করো যে এটা একটা চং,
ঠিক আছে, আর একটু সমান সমান নিয়ে নিলাম, উপরটা যতটুকু নিচেরটা ততটুকু। এবার দেখো পুরোটা কিন্তু সমান হচ্ছে না, পুরোটার কথা বলছি না কিন্তু, সমান সমান, কারণ উচ্চতা সমান বলা হয়েছে। এইবার লক্ষ্য করো মাঝের অংশটা ক্ষেত্র কিন্তু আমরা বিবেচনা করবো, কারণ ওটা তো জুড়ে গিয়েছে এক জায়গায়। এইবার চলো পরে কি ঘটনা ঘটেছে চলো দেখা যাক। পরে কি কথা বলেছে, সমগ্র তলের ক্ষেত্রফল, তার মানে কি দুটো মিলে, যেটা পেনেরটা তোমাকে দেখালাম। এবার পুরোটার ক্ষেত্রফল, প্রথমটা কি আছে পাই আর এল, সেটা আমাদের শঙ্কুটার কি আছে সমগ্র তলের ক্ষেত্রফল, একদম কারেক্ট ঠিক দিয়ে রেখেছি। 2 পাই আর এইচ, কার এই চংটা মানে পার্শ্বতলের ক্ষেত্রফল, ঠিক আছে, সরি পাই আর এল কিন্তু পার্শ্বতলের ক্ষেত্রফল কার চঙের, আর সরি তোমার হচ্ছে শঙ্কুর, ঠিক আছে পাই আর এল, ওকে। আর এই যে 2 পাই আর 2 পাই আর ইন্টু এইচ, সেটা হচ্ছে চঙের পার্শ্বতলের ক্ষেত্রফল। এইবার আমাদের শুধু বাকি থাকছে এই ভূমিটা কেমন আছে বলতো, বৃত্তাকার, যার ক্ষেত্রফলটা কি পাই আর স্কোয়ার। কিন্তু কোশ্চেনটা হচ্ছে এখানে 2 কোথা থেকে আসলো, এরা কিন্তু এইটারও ক্ষেত্রফলটা ধরে নিয়েছে, ওটা তো একসঙ্গে জুড়ে আছে, তার তো ক্ষেত্রফল আমরা পাবো না, তাই কি না? তাহলে কি দ্বারা 2 এর জায়গায় যদি শুধু পাই আর স্কোয়ার হতো তাহলে সমগ্র তলের ক্ষেত্রফলটা কারেক্ট হতো, এই জন্য এটা ফলস। চলো নেক্সট। এইবার দেখো ত্রিকোণমিতিতে আমরা চলে আসলাম, যে একটি রশ্মির প্রান্তবিন্দুকে কেন্দ্র করে রশ্মিটির ঘড়ির কাঁটার বিপরীত দিকে যে কোণটা উৎপন্ন হয় আমরা কি জানি, ধনাত্মক কোণ, সেই কোণটা বলা হচ্ছে ধনাত্মক, তো ট্রু। আর যদি বিপরীত দিকে, ঠিক আছে, ঘড়ির কাঁটার বিপরীত দিকে হলে তাহলে কি কোণটা আসলে ধনাত্মক কোণ, আর ঘড়ির কাঁটার দিকে যদি হয় ক্লকওয়াইজ হয় সেটা ঋণাত্মক। দেখো তো ঋণাত্মক চিহ্ন নেই এখানে, যত ডিগ্রি হোক আর যাই বলা হোক না কেন দরকারই নেই, ঘড়ির কাঁটার দিকে বলেছে আর এখানে ঋণাত্মক নেই, ব্যাস ফলস, অত প্রয়োজনই নেই আর জানার, আর কত কি লেখা আছে, ওকে। চলো নেক্সট। তো এইবার আমরা পিথাগোরাস থিওরেমে আসলাম। পিথাগোরাস থিওরেম, এইবার আমার মনে হচ্ছে এই উপপাদ্যটা তোমাদের পরীক্ষায় আসার সম্ভাবনা খুবই কম, যারা খুব ভালো স্টুডেন্ট আছো তারা করতে পারো, আর যারা মিডিয়াম আছো ইন জেনারেল স্টুডেন্ট যারা আছে তারা এটাকে ইগনোর করতে পারো, কোনো অসুবিধা নেই। তবে শর্ট প্রশ্ন আমাদের ইগনোর করা যাবে না। চলো শর্ট প্রশ্ন আমরা আলোচনা করছি। সত্যি মিথ্যা কি আছে, একটি ত্রিভুজের 3টি বাহুর দৈর্ঘ্য অনুপাত দিয়ে দেওয়া আছে 3:4:5, 3:4:5। তো এই 3:3:4:5 একটা চেনা পরিচিত নাম্বার না মনে হচ্ছে। অতিভুজ 5, ভূমি বা উচ্চতা যদি 4 হয় তাহলে ভূমি ধরো 3, তাহলে 3 স্কোয়ার প্লাস 4 স্কোয়ার কত হচ্ছে 9 প্লাস 16, তারপরে ঠিক আছে 25। আর এদিকে অতিভুজ স্কোয়ার, আমরা তো এটাই জানি সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে কি জানি, লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার ইকুয়াল টু অতিভুজ স্কোয়ার। বলো স্যার অনুপাত আছে তো, নাম্বার তো অন্য কিছু হতে পারে। বাবু অনুপাতে এক্স মনে করো না, ওটা সবার তো সমান, ওটা কেটে গিয়েছে মনে করো না। তাহলে কি দাঁড়াচ্ছে এটা, একটা কি সর্বদাই কি দাঁড়াচ্ছে এটা, সর্বদা তুমি যেখানে এই অনুপাতে তুমি এক্স এর জায়গায় যা মান খুব বসাও না কেন, সর্বদা একটা সমকোণী ত্রিভুজ, ঠিক আছে। তাহলে এটা আমাদের সত্য দাঁড়ালো। এরপরে কি আছে দেখো পরের কোশ্চেনটা, 10 সেন্টিমিটার দৈর্ঘ্যের বাহু বিশিষ্ট একটি বৃত্তে কোন জ্যাকে কেন্দ্র, ঠিক আছে 10 সেন্টিমিটার ঠিক আছে দৈর্ঘ্যের ব্যাসার্ধ বিশিষ্ট একটা বৃত্ত, চলো একটা বৃত্ত ড্রয়িং করে নেওয়া যাক, অতটা ঠিক আছে বৃত্তটা ড্রয়িং করে নিলাম। তো একটি বৃত্তে কোনো জ্যা, তো যে কোনো একটা জ্যা কেন্দ্রের সমকোণ উৎপন্ন করেছে, তো এটা কেন্দ্র, তো একটা জ্যা আমরা নিয়ে নিলাম, এটা একটা জ্যা কেন্দ্রে একটা সমকোণ উৎপন্ন করে নিয়েছে, ঠিক আছে। সমকোণ উৎপন্ন করলে জ্যায়ের দৈর্ঘ্য 5 সেন্টিমিটার। কোশ্চেনটা জ্যায়ের দৈর্ঘ্য সত্যই 5 সেন্টিমিটার হবে, ব্যাসার্ধ এটা 10, এটাও 10, এটা 5 সেন্টিমিটার, এটা 90 ডিগ্রি বলা হচ্ছে, তার মানে স্পষ্ট দেখা যাচ্ছে এটা অতিভুজ, ঠিক আছে। তাহলে কি দাঁড়াচ্ছে, অতিভুজ সমান বের করার কি আছে, লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার, ঠিক আছে। তার মানে কি দাঁড়াচ্ছে 100 প্লাস 100 1/200 লিখবো, অসুবিধা আছে নাকি, কোনো প্রবলেম নেই আসা নাকি। আর 200 মানে কি 100 হচ্ছে 10, এটা বাইরে বের করে নিলাম, তাহলে 10√2, একবার ক্যালকুলেশন করছে, আসাটা কি অসুবিধা নেই তোমাদের। আর ওখানে কত হচ্ছে 5, তাহলে মিথ্যা। চলো নেক্সট কি আছে, ত্রিকোণমিতির পরের চলে আসলো একটা খুব ভালো কোশ্চেন, ঠিক আছে। আর এটা তো আগেই আমরা বাদ দিতে পারবো, cos 90 ডিগ্রি মান তো 0, কিন্তু এখানে 1 আছে, তাহলে এটা তো আর তো ভাবার কোনো কোশ্চেনই নেই, তাই না। তো 0 যার সঙ্গে মাল্টিপ্লাই হোক না কেন 0, এই স্যার আগেও তো 0 আছে, এটা 0 না, ওটা cos 0 ডিগ্রি, cos 0 ডিগ্রি মান 1 আর cos 90 ডিগ্রি মান 0,
এটা পুরোটাই 0 আর কি আছে 1। আচ্ছা পরেরটা আমাদের খুব ভালো কোশ্চেন, কি বলা আছে দেখো 1 নম্বরটা, যে sec স্কয়ার আলফা প্লাস cos স্কয়ার আলফা এর সর্বনিম্ন মান বের করতে বলেছে। আমরা এখানে a স্কয়ার প্লাস b স্কয়ারের ব্যাপারটা আমরা ভাবলাম যে a স্কয়ার প্লাস b স্কয়ার রয়েছে, ঠিক আছে। তাহলে a মাইনাস b, ওকে, মাইনাস b, এটা আলফা কিন্তু, হ্যাঁ, হোল স্কয়ার, তারপর কি হয় প্লাস 2ab, 2 sec ab মানে b এখানে। আচ্ছা তো এটা কি এরকমই থাকলো, মাইনাস cos তার স্কয়ার। আচ্ছা লক্ষ্য করো তো sec থিটা মানে 1/cos থিটা না, তাহলে এখানে আচ্ছা লিখছি, তোমরা যারা জানো একবারই করতে পারো, কোনো প্রবলেম নেই, হ্যাঁ, কেটে দিলাম। তাহলে কি দাঁড়াচ্ছে 2 দাঁড়াচ্ছে। আচ্ছা আরেকটা বিষয় আমরা কি জানি, যে কোনো পূর্ণবর্গ রাশির দুটো রাশির যোগ হোক বিয়োগ হোক যেভাবে থাক না কেন, তাদের সর্বনিম্ন মান কত বলতো 0। তার মানে এই পার্টটা কিন্তু 0 হয়ে যাচ্ছে, সর্বনিম্ন, এখানে সর্বনিম্ন মান বের করতে বলেছে। আর বাকি কে পড়ে থাকলো +2। আশা রাখি এই কয়েকটা লাইন করার পর পরের লাইন আর করার কোনো প্রয়োজন নেই, যারা তোমরা বুঝতে পারছো, ঠিক আছে। আর যারা বুঝতে পারছো না তারা লিখে নিতে পারো, আচ্ছা ঠিক আছে। অতএব রাশিটির সর্বনিম্ন মান, এটা লিখবি কিন্তু, হ্যাঁ, আমার জায়গা নেই, আমি লিখছি না, আমি বলে দিচ্ছি। তাহলে অতএব দিয়ে দিলাম যে রাশিটির সর্বনিম্ন মান এটা 0। কেন 0? কি বললাম, যে কোনো পূর্ণবর্গ রাশির মান কত হয়, সর্বনিম্ন মান 0 হবে, যে কোনো, ঠিক আছে। বুঝতে পেরেছো? তুমি যে কোনো মান x আর y ধরে নাও, আশা রাখি তোমাদের এটা তোমরা জানো, ঠিক আছে। তাহলে এটা আমি লিখে নিবে কিন্তু ভাষাটা যেটা বললাম, যদি প্রয়োজন হয়, না হলে কোনো দরকার নেই, আমরা সত্য মিথ্যা করছি, ঠিক আছে, প্রয়োজন নেই কিন্তু। তাহলে এটা 0 আর এখানে বাকিটা কি দাঁড়াচ্ছে, কেটে গিয়ে 2। তাহলে আমাদের অ্যান্সার কি দাঁড়ালো, অটোমেটিক্যালি 2, আর 2 আছে, তাহলে এটা সত্য। খুব ভালো এবং খুব ভালো কোশ্চেন কিন্তু এটা, ঠিক আছে। চলো নেক্সট। আচ্ছা এটা খুব ভালো কোশ্চেন, 1 নম্বরটা চলো করা যাক, না করলে হচ্ছে না। 1 নম্বরটাতে কি আছে, cos 54 ডিগ্রি এবং sin 36 ডিগ্রির মান সমান বলেছে। চলো এখানে ব্যাপারটাকে একটু আলোচনা করা যাক। একটা নিয়ে নিই, যে কোনো একটা cos কে নিয়ে নিচ্ছি, cos 54 ডিগ্রি। আমরা cos থিটা সমান কি জানি, cos থিটা সমান sin 90 ডিগ্রি মাইনাস থিটা, এখানে থিটা 54 রয়েছে, ঠিক আছে। তো মাইনাস করো, কি দাঁড়াচ্ছে 90 থেকে এটা 36 আসবে, ওকে। তাহলে কি দাঁড়াচ্ছে, সমান কি না, তাহলে এটা কি দাঁড়াচ্ছে 2, এবং এটা তবে এরপর এই লাইনই করে নিচ্ছি। আচ্ছা এটাকে আবার সাইনটাকে প্রথমটাকে চেঞ্জ করছি, বা এটাও তুমি চেঞ্জ করতে পারো, তোমার খুশি, যে কোনো একটা চেঞ্জ করতে হবে, ওকে। তাহলে এর পরের লাইনই করছি, হ্যাঁ, সাইন এখানে থিটা আছে, তাহলে আমাদের সাইন থিটা মানে সাইন থিটার পরে কি দাঁড়ায় cos, তাহলে cos 90 ডিগ্রি মাইনাস থিটা, 90 ডিগ্রি মাইনাস থিটা, তারপরে যেটা আছে অ্যাজ ইট ইজ, যে কোনো একটা চেঞ্জ করলেই হয়ে যাবে, ঠিক আছে। আচ্ছা এবার দেখো 90 থেকে 12 বাদ দিয়ে দেখো কত দাঁড়াচ্ছে, cos, সরি তো, cos 78 মাইনাস এখানেও cos 78 আছে, কেটে গিয়ে তো 0 দাঁড়াচ্ছে, 0 হচ্ছে, কেটে দিয়ে আবার তাহলে কি দাঁড়াচ্ছে, এখানে 1 আছে অ্যান্সার, যেহেতু তাহলে ফলস দাঁড়াচ্ছে। চলো নেক্সট। নেক্সটে দেখো কি বলা হয়েছে, একটা সমকোণী ত্রিভুজ, দেখো বুঝতে পারছো বি 90 ডিগ্রি রয়েছে, তাহলে এ বি সি কোণ একটা সমকোণী ত্রিভুজ আমরা অঙ্কন করলাম, যার এ বি আর বিসি সমান, ঠিক আছে। তাহলে সি কোণটা 60 ডিগ্রি বলা আছে, কিন্তু দেখো বুঝতে পারছো যে একটা সমকোণী ত্রিভুজ, একটা কোণ 90 ডিগ্রি, আর সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজ, কিন্তু একটা কোণ 90 ডিগ্রি, তার মানে বাকি দুটো কোণ কত হবে, সমান সমান হওয়ার কথা, তার মানে 45 45 করে হবে। তাহলে কি বলা আছে সেটা দেখো, 45 সি ডিগ্রিটা কত হবে, 45 হবে সি কোণটা, কত আছে 60, তাহলে এটা মিথ্যা। চলো দেখো 2 নাম্বার, পি কিউ একটি বাড়ির উচ্চতা, আমরা পি কিউ এটা উচ্চতা দেওয়া আছে, কিউ আর ভূমি, ঠিক আছে। পি বিন্দু থেকে আর বিন্দু হচ্ছে অবনতি কোণ, তোমরা জানো অবনতি কোণ এটাকে বলা হচ্ছে। তাহলে এস অবনতি কোণ পরে দেওয়া আছে যে এস পি আর, এবং তাহলে পি এস কিউ, ঠিক আছে, এস পি আর ইকুয়াল টু পি আর কিউ হবে, তাহলে পি আর কিউ মানে এটার সঙ্গে এটা সমান, তোমরা জানো
যে একটি দুটি সমান্তরাল সরলরেখা একটি যদি ভেদক হয় তাহলে একান্তর কোণ সমান হয়, তাহলে সেই হিসাবে এই কোণ দুটো সমান হবে, আর এটা তাহলে সত্য, তাহলে টি দাঁড়াচ্ছে। চলো নেক্সট। এবং রাশিবিজ্ঞান একদম কমপ্লিট, ঠিক আছে, ফুল 26টা চ্যাপ্টার, ঠিক আছে। তার মধ্যে সম্পাদ্য যে চ্যাপ্টারগুলো জানো তোমরা, সেখানে শর্ট প্রশ্ন হবে না, ঠিক আছে, ওইটা বাদে 3টা বাদে বাকি সমস্ত চ্যাপ্টার কিন্তু কমপ্লিট করা হলো। চলো লাস্ট চ্যাপ্টারটা কি আছে, রাশিবিজ্ঞান, ঠিক আছে। দেখো নিচের বিবৃতিগুলো সত্য মিথ্যা, তো কি বলা আছে, 2, 3, 9, 10, 9, 3 and 9 রয়েছে। সংখ্যাগুরু, সংখ্যাগুরু মানে কি দাঁড়াচ্ছে, যারা সংখ্যায় বেশি সেটাকে তাদেরকে সংখ্যাগুরু বলা হচ্ছে। সংখ্যায় কিন্তু বেশি কি আছে, 9 রয়েছে, তাহলে সংখ্যাগুরু মান কিন্তু 9 হওয়ার কথা, কিন্তু কি দেওয়া আছে 10, তার মানে কি দাঁড়াচ্ছে, এটা ফলস। এবং লাস্ট অঙ্ক আজকের, চলো কি এটা কি বলা হচ্ছে, মধ্যমা। মধ্যমা বের করার প্রথমেই কিন্তু আমাদের ছোট থেকে বড় সাজাতে হবে। তাহলে প্রথমে ছোট কি আছে, 3 রয়েছে, তারপরে কি আছে 5 রয়েছে, তারপরে কি রয়েছে 14, তারপরে 18, তারপরে 20। ওকে, মধ্যমা বের করার দেখো সব থেকে ইজি, যদি এটা দেখো কত আছে, 5টা রয়েছে পদ, তার মানে বিজোড় সংখ্যা রয়েছে। আর এটা হলে আরো ভালো, যে ডাইরেক্ট মাঝখানে বাদ দিয়ে দাও, মাঝে কি রয়েছে সেটা 14, মাঝখানে যে মধ্যমা মানে যে মাঝখানে রয়েছে, মনে রাখবে কিন্তু আগে ছোট থেকে বড় সরাতে হবে বা বড় থেকে ছোট, মাঝখানে যে আছে সেটাই, তাহলে কি দাঁড়াচ্ছে, এটা 18 রয়েছে, এটা ফলস দাঁড়াচ্ছে। ওকে, ক্লিয়ার। দেখো আজকে এইখানে শেষ করলাম, তোমরা নিশ্চয়ই বুঝতে পেরেছো পুরো চ্যাপ্টারটা, পুরো বই কিন্তু সলিউশন দেওয়া হলো এখানে, ঠিক আছে। ওকে, সবাই ভালো থাকো আর ভালো করে পড়াশোনা করো, মাধ্যমিকে ফুল মার্ক নিয়ে এসে টার্গেট রাখো, ঠিক আছে।